على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. প্রিয় পার্টিসিপেন্টস, রুটস একাডেমির সিপিএসএস প্রিপারেশন প্রোগ্রামের আজকের দ্বিতীয় ট্রায়াল ক্লাস। আজকের সেশনটি উপস্থাপন করব আমি আতিক বিন শামসুদ্দিন, আলার ফাইস নিউ ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখায় ম্যানেজার অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করছি। 2022 সাল থেকে থিঙ্কার্স একাডেমির প্ল্যাটফর্মে এবং বর্তমানে রুটস একাডেমির প্ল্যাটফর্মে সিপিএসএস এবং সিএসএএস এর প্রিপারেশন কোর্সে নিয়মিত সেশন পরিচালনা করে আসছি। এবারেও ইনশাল্লাহ সিপিএসএস প্রোগ্রামের পুরোটা সময় জুড়ে অনেকগুলো স্ট্যান্ডার্ড উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমাদের আজকের টপিক শরিয়া স্ট্যান্ডার্ড নাম্বার 3, বিষয়বস্তু প্রোক্রাস্টিনেটিং ডেটর। আরবিতে এই শরিয়া স্ট্যান্ডার্ডটি আল মাদিনুল মুমাতিল নামে আছে। তো আল মাদিনুন মানে হলো ডেটর, ঋণগ্রস্ত ব্যক্তি, দায়গ্রস্ত ব্যক্তি, আর মুমাতিল যিনি তার দায় পরিশোধের ক্ষেত্রে গড়িমসি করে থাকেন, অযাচিতভাবে কালক্ষেপণ করে থাকেন, সময় মতো রিপেমেন্ট করেন না, ইনস্টলমেন্ট গুলো সময় মতো পরিশোধ করেন না, এই প্রোক্রাস্টিনেশন করেন যিনি, অর্থাৎ হলো যে ইচ্ছাকৃতভাবে সামর্থ্য থাকা সত্ত্বেও একটা দায় পরিশোধের ক্ষেত্রে যিনি গড়িমসি করে সময় ক্ষেপণ করেন, তাকে প্রোক্রাস্টিনেটিং ডেটর বলা হয়। তো এই ধরনের দায় পরিশোধে বা লায়াবিলিটি পরিশোধে বা ঋণ পরিশোধে গড়িমসিকারী ব্যক্তি, তার সম্পর্কে শরিয়ার বিধান কি, সেটি আমরা আজকের এই শরিয়া স্ট্যান্ডার্ড থেকে জানতে পারবো ইনশাআল্লাহ। তো এখানে যারা ডেটর দ্বারা হন বা ঋণগ্রস্ত বা দেনাদার ব্যক্তি, তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হলো যে যারা তাদের কমিটমেন্ট যথাসময়ে কমিটমেন্ট পরিপূর্ণ করে থাকে, রিপেমেন্ট গুলো করে থাকে। প্লিজ, নয়েজ আসতেছে, সবাই একটু নিজ দায়িত্বে যদি আমরা মিউট থাকি তাহলে মনে হয় ভালো হয়। তো যথাসময়ে বা নির্দিষ্ট সময়ের আগেই তার ঋণ বা দেনাটা পরিশোধ করে থাকে। আর এক প্রকারের ঋণগ্রস্ত ব্যক্তি বা দেনাদার ব্যক্তি আছেন, ডেটর আছেন, যারা কিনা তবিআতান বা স্বভাবগত ভাবেই ডিলে করে থাকে। সামর্থ্য আছে কিন্তু দেব না, ইচ্ছাকৃত ভাবে ক্রেডিটর যিনি থাকেন বা তার প্রতিনিধিকে ঘোরাতে থাকে। এখন এই যথাসময়ে যারা নিজেদের দায় পরিশোধ করেন না, তাদেরকে আমরা মোটা দাগে দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হলো যে উইলফুল ডিফল্টার, যাদেরকে আমরা বলি যে ইচ্ছাকৃত ভাবে যারা দেরি করে। আর এক প্রকার হতে পারে যে আসলে ক্লায়েন্ট ভালো বা ডেটর হিসেবে মন্দ না, ভালো, যথাসময়ে তার কমিটমেন্ট রক্ষা করে, কিন্তু অপ্রত্যাশিত কোনো কারণে, আনএক্সপেক্টেড কোনো সিচুয়েশনের পতিত হওয়ার কারণে যথাসময়ে হয়তো তার দায়টা পরিশোধ করতে পারতেছেন না। তো এই দুই প্রকারের মধ্যে যিনি ইচ্ছাকৃতভাবে দায় পরিশোধে বিলম্ব করেন, তার ব্যাপারে এই শরিয়া স্ট্যান্ডার্ড 3 এর বিধানাবলী প্রযোজ্য হতে পারে। আর যারা একজন মেসেজ দিয়েছেন, সাউন্ড লো না, এখন শোনা যায় কি প্লিজ? সাউন্ড ক্লিয়ার আছে। জি, থ্যাংক ইউ। তো এই স্ট্যান্ডার্ডের বিধানাবলীর ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে ওই সমস্ত বা ওই ক্যাটাগরির ক্লায়েন্টকে যাদের সামর্থ্য আছে, চাইলেই যথাসময়ে কমিটমেন্ট রক্ষা করতে পারে, পেমেন্টটা দিয়ে দিতে পারে, কিন্তু দিচ্ছেন না, কোনো কারণ নাই, শরিয়ার দৃষ্টিকোণ থেকে বা মানে সরই কোনো ওজোর ছাড়াই কালক্ষেপণ যারা করে থাকে, তাদের ব্যাপারে
কি কি পদক্ষেপ একটা আর্থিক প্রতিষ্ঠান গ্রহণ করতে পারবে সেই বিষয়গুলোই এখানে আমরা জানতে পারবো। আর বিষয়টা খুবই জরুরি, কারণ হলো যে আমাদের দেখা যায় যে আহ, স্থানীয় যে সমিতিগুলো থাকে, এই সমিতির মাসিক চাঁদা পরিশোধের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যারা ইচ্ছাকৃতভাবে নির্ধারিত সময়ের পরে ইনস্টলমেন্ট গুলো দিয়ে থাকে, তাদের ব্যাপারে আমরা অনেক সময় মনিটারি কিছু পলিসি অবলম্বন করে থাকি, যে নির্দিষ্ট সময়ে ইনস্টলমেন্ট পরিশোধ করতে না পারলে তাকে 200 টাকা জরিমানা দিতে হবে বা 2% জরিমানা দিতে হবে এরকম। অথবা ইউনিভার্সিটি গুলোতে বা বিভিন্ন স্কুল কলেজে টিউশন ফি পরিশোধের যে বাধ্যবাধকতা আছে, যথাসময়ে যদি কোনো স্টুডেন্ট যদি টিউশন ফিটা পরিশোধ করতে না পারে, অনেক সময় আমরা দেখা যায় যে পেনাল চার্জ করে থাকি, বা প্রতিষ্ঠানগুলো পেনাল চার্জ করে থাকে, জরিমানা আরোপ করে থাকে। তো এইরকম করে ইচ্ছাকৃত ভাবে হোক বা অনিচ্ছাকৃত ভাবে হোক, যদি কেউ তার যে টাইমলি রিপেমেন্টটা যদি না করে, তাহলে আমরা শরিয়ার দৃষ্টিকোণ থেকে তার ব্যাপারে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারবো আর কি কি পদক্ষেপ গ্রহণ করা যাবে না, শরিয়া নিষেধ করেছে, সেই বিষয়গুলো মূলত আমরা এই শরিয়া স্ট্যান্ডার্ড নাম্বার 3 থেকে জানতে পারবো। তো এখানে একটা প্রসঙ্গ আসে যে আসলে এখানে এই বিধানাবলী যেহেতু ইচ্ছাকৃত ভাবে যারা ডিলে করে থাকে, তাদের ক্ষেত্রে যদি প্রযোজ্য হয়, তাহলে যারা পরিস্থিতির শিকার হয়তো ইনসলভেন্ট হয়ে গেছে বা ব্যাংকরাপ্ট হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, অথবা মানে ইনসলভেন্সির বিষয়টা হলো যে তার পরিস্থিতিটাই এমন হয়ে গেছে যে তার লিকুইড বা ক্যাশ ফ্লো দিয়ে তার যে কারেন্ট লায়াবিলিটি আছে, কারেন্ট অ্যাসেট দিয়ে কারেন্ট লায়াবিলিটি পরিশোধ করাটা সম্ভব হচ্ছে না, যেটাকে আমরা ইনসলভেন্ট বলে থাকি। অথবা এইরকম ব্যক্তির বিরুদ্ধে কোর্টের যদি ইনসলভেন্সি অর্ডার অথবা ব্যাংক্রাপসি অর্ডার যদি থাকে, তাহলে তাদের ক্ষেত্রে এই শরিয়া স্ট্যান্ডার্ডের বিধানাবলী প্রয়োগ করা যাবে কিনা। এটার শুরুতেই আমরা একটা বিষয় জানবো যে আসলে ইনসলভেন্ট এবং ব্যাংক্রাপ্ট এই দুই প্রকারের ব্যক্তির ক্ষেত্রে এই শরিয়া স্ট্যান্ডার্ডের বিধানাবলী প্রযোজ্য হবে না। এরপরে আমরা এই শরিয়া স্ট্যান্ডার্ডের মধ্যে এই রকম প্রোক্রাস্টিনেটিং ডেটর সম্পর্কে আহ শরিয়ার নীতিমালা কি, শরিয়ার রুলিং সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। এইরকম ব্যক্তির বিরুদ্ধে মনিটারি কোনো অ্যাকশন নেওয়া যাবে কিনা, অর্থাৎ যেটাকে আমরা কম্পেনসেশন বলে থাকি বা আরবিতে যেটাকে তাফবিজ বলা হয়, সেই বিষয়টা আমরা এখানে জানতে পারবো যে আসলে তাফবিজ বা কম্পেনসেশন বা মনিটারি পেনাল্টি বা পেনাল চার্জ এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে কিনা। দ্বিতীয়ত আমরা জানতে পারবো যে যদি কোনো এই প্রোক্রাস্টিনেটিং ডেটরের এগেনস্টে আদালতে মামলা দায়ের করা হয়, তার এই দায়টা পরিশোধ করা অথবা পেনাল চার্জটা পরিশোধ করার ক্ষেত্রে, তাহলে এই লিগ্যাল প্রসেসটা অবলম্বন করা জায়েজ হবে কিনা সেটা আমরা জানতে পারবো। এরপরে এই রকম প্রোক্রাস্টিনেটিং ডেটর থেকে টাইমলি রিপেমেন্টের জন্য যে লিগ্যাল প্রসেস গুলো অবলম্বন করা হতে পারে, বা যে মানে রিকভারি সংক্রান্ত যে ব্যয়গুলো, এই ব্যয়গুলো কোন পক্ষ বহন করবে, এগুলো কি এই প্রোক্রাস্টিনেটিং ডেটরের কাছ থেকে আদায় করা যাবে কিনা সেটার শরিয়া রুলিংটা আমরা জানতে পারবো। এরপরে ইনস্টলমেন্ট বেসিসে টার্ম যে ইনভেস্টমেন্ট গুলো দেওয়া হয়, এগুলোর যে ইনস্টলমেন্ট গুলো পেরিওডিক্যাল ইনস্টলমেন্ট, এই পেরিওডিক্যাল ইনস্টলমেন্ট হয়তো 10টা বা 24টা বা 36টা কিস্তিতে যদি কোনো ফাইন্যান্স করা হয়ে থাকে, তাহলে এইরকম টার্ম ইনভেস্টমেন্টের গ্রাহক যথাসময়ে যদি তার ইনস্টলমেন্ট গুলো পরিশোধ না করে, তাহলে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বা ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে বর্তমানের যে প্র্যাকটিস, যে একটা কিস্তি ওভারডিউ হলে সকল কিস্তি ওভারডিউ হয়ে যায়, এই যে প্রসেসটা, এই পলিসিটা, এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে জাস্টিফাইবল কিনা সেটা আমরা আজকের এই শরিয়া স্ট্যান্ডার্ড থেকে জানতে পারবো। যে বস্তুটা বিক্রয় করা হয়, ওই বস্তুটার দায় পরিশোধ না হওয়া পর্যন্ত সেটাকে ধরে রাখার কোনো এখতিয়ার বিক্রেতার আছে কিনা। প্লাস হলো যে যদি কোনো বিক্রয়ের বস্তু আহ একজন ক্রেতা, ওই ক্রেতা তার যে সোল্ড অ্যাসেটের যে প্রাইসটা, ওই প্রাইসটা যদি সম্পূর্ণ বা আংশিক পরিশোধ করতে ব্যর্থ হয়, এই অবস্থায় যদি তাকে আদালত ব্যাংকরাপ্ট হিসেবে বা দেউলিয়া হিসেবে ঘোষণা করে, তাহলে তার যে ইনসলভেন্সি অ্যাসেট, অথবা যেটাকে আমরা বলতে পারি যে এই দেউলিয়াতের আইনের আলোকে কোনো দেউলিয়া দেউলিয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ আদালতের নির্দেশে ক্রোক করে
সেগুলোকে লিকুইডেট করে ক্রেডিটরদের যে দায় দেনা আছে এটা পরিশোধ করা যদি লিগ্যাল প্রসেস অবলম্বন করা হয়, তাহলে এই রকম বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতার কি অধিকার আছে তার ওই সোল্ড অবজেক্ট যদি ওই ইনসলভেন্সি অ্যাসেটের মধ্যে পাওয়া যায়, তাহলে সে সে কি অন্যান্য ক্রেডিটরদের মতো এই সোল্ড অ্যাসেটটার ক্ষেত্রে হকদার হবে, নাকি তার কোনো প্রায়োরিটি আছে? এই বিষয়টা আমরা আজকে শরিয়া স্ট্যান্ডার্ড থেকে জানতে পারবো। এরপরে আমরা যে বিষয়টা জানতে পারবো যে একজন প্রোক্রাস্টিনেটিং ডেটরের বিরুদ্ধে নন মেটেরিয়াল নন মেটেরিয়াল পানিশমেন্ট হিসেবে কি কি পদক্ষেপ গ্রহণ করা যাবে। তো এই নন ম্যাটেরিয়াল পানিশমেন্টের মধ্যে আমরা জানতে পারবো যে আমরা যে ক্লায়েন্টদেরকে ব্ল্যাক লিস্টেড করি, এরকম করে ব্ল্যাক লিস্ট করা যাবে কি, লিস্টেড করা যাবে কিনা। তারপরে হলো যে এইরকম ক্লায়েন্টের এই ব্ল্যাক লিস্ট বা এই তালিকাটা এটা অপর অপর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা আর্থিক প্রতিষ্ঠানে বা অন্যান্য প্রতিষ্ঠানে সরবরাহ করা যাবে কিনা, এটার ক্ষেত্রে শরিয়ার কোনো নিষেধাজ্ঞা আছে কিনা। এরপরে যেহেতু কম্পেনসেশনের যে একটা শরিয়ার এখানে হুকুম আছে, ওই হুকুমের ক্ষেত্রে বিকল্প পদ্ধতিটা কি হতে, কম্পেনসেশনের শরিয়া সম্মত বিকল্প পদ্ধতি কি কি হতে পারে, সেই বিষয়টা আমরা জানতে পারবো। একজন ডেটর ব্যক্তি, প্রোক্রাস্টিনেটিং ডেটর, পরবর্তীতে যদি অনুতপ্ত হয়ে নিজের থেকেই মূল বা প্রিন্সিপাল যে ডেট অ্যামাউন্টটা আছে এটা পরিশোধের পাশাপাশি অতিরিক্ত কোনো অর্থ, এডিশনাল কোনো অ্যামাউন্ট যদি ক্রেডিটরকে দিতে চায়, তাহলে ক্রেডিটর ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য এই রকম অতিরিক্ত অংশ বা অ্যামাউন্টটা এটা গ্রহণ করাটা শরিয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে কিনা এটাও আমরা জানতে পারবো। তো আমরা আহ, এই শরিয়া স্ট্যান্ডার্ড থ্রি প্রোক্রাস্টিনেটিং ডেটর এটার প্রত্যেকটা শব্দ বিশ্লেষণ করে, প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করে করে আমরা যাব। এবং এই শরিয়া স্ট্যান্ডার্ড নাম্বার থ্রিটা, স্ট্যান্ডার্ডটি ছোট কিন্তু এটার যে শরিয়া রুলিং গুলো এখানে বর্ণনা করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি যে ক্লাসের শেষ পর্যন্ত সবাই অ্যাক্টিভ থাকবেন, অ্যাটেন্টিভ থাকবেন ইনশাআল্লাহ। তো প্রোক্রাস্টিনেটিং ডেটর এটা আমরা বুঝে গেছি ইনশাআল্লাহ যে আল মাদিনুল মুমাতিল। প্রোক্রাস্টিনেশন মানে হলো কি, যে ডিলে করা, অযাচিত হবে কালক্ষেপণ করা। যে ডেটর তার দায় পরিশোধের ক্ষেত্রে অযাচিত হবে কালক্ষেপণ করে, গড়িমসি করে, টালবাহানা করে, তাকে তাকে প্রোক্রাস্টিনেটিং ডেটর বলে। আমাদের শরিয়া স্ট্যান্ডার্ড গুলো যেগুলো আছে, 61টি শরিয়া স্ট্যান্ডার্ডের মধ্যেই আমরা শুরুতে একটা প্রিফেস অংশ পাবো। এটা হলো ভূমিকা, এই শরিয়া স্ট্যান্ডার্ডে আসলে কি বিষয়ে আলোচনা করা হবে সেটা এই প্রিফেস অংশের মধ্যে আলোচনা করা হয়। দ্য পারপজ দ্য পারপাস অফ দিস স্ট্যান্ডার্ড, এই শরিয়া স্ট্যান্ডার্ডের উদ্দেশ্য হলো ইস টু এক্সপ্লেন দ্য শরিয়া রুলিংস অ্যাপ্লিকেবল টু দ্য ট্রানজেকশনস অফ ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস relating to solvent debtors and or guarantors procrastinating in settling their obligations and contractors delaying in fulfillment of their obligations which invokes penalty stipulated in the contract। এই জায়গাটা বুঝলে আমাদের জন্য বাকি পুরো অংশটা বোঝাটা সহজ হয়ে যাবে। এটা হলো এই যে ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলতে সেটা ব্যাংক হতে পারে, এনবিএফআইও হতে পারে, তারপর হলো এই ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে, আদার ফাইন্যান্সিয়াল ইসলামিক ইসলামিক শরিয়া বেসড যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে সবগুলোকেই বোঝা যাচ্ছে এখানে ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দ্বারা। তো তাদের যে ট্রানজেকশনস বা লেনদেন বা ট্রানজেকশনস সংক্রান্ত বিষয়ে শরিয়া রুলিং, ওই ট্রানজেকশন গুলো কি সম্পর্কিত, রিলেটিং টু সলভেন্ট ডেটর্স এন্ড গ্যারান্টর্স প্রোক্রাস্টিনেটিং ইন সেটেলিং দেয়ার অব্লিগেশনস। ব্যক্তি বা প্রতিষ্ঠান সেটা হলো কি যে এই সলভেন্ট, সলভেন্ট মানে কি, সলভেন্ট মানে হলো সচ্ছল। সচ্ছল মানে তার এই পরিমাণ অ্যাসেট আছে, তিনি চাইলে কি করতে পারেন, দায়টা যথাসময়ে পরিশোধ করতে পারেন। কিন্তু তিনি সলভেন্ট হওয়া সত্ত্বেও পরিশোধ যদি না করেন, প্রোক্রাস্টিনেশনের যদি পথ অবলম্বন করে থাকেন, তাহলে এইরকম ডেটর সরাসরি একদম দেনাদার ব্যক্তি অ্যান্ড অর গ্যারান্টরস অথবা তার গ্যারান্টর কর্তৃক যদি
এই সেটেলিং দেয়ার অব্লিগেশনস, তার যে লায়াবিলিটিটা আছে এই লায়াবিলিটি সেটেল করার ক্ষেত্রে যদি প্রোক্রাস্টিনেশন করা হয়, গড়িমসি করা হয়, তাহলে এই ধরনের ক্লায়েন্টের ক্ষেত্রে যে ট্রানজেকশন গুলো হয়, ট্রানজেকশন বলতে আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রির একটা উদাহরণ নিতে পারি, যে যদি 1 বছরের বায়ুমজ্জাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 1 বছর যদি অতিক্রান্ত হয়ে যায়, ওভারডিউ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কম্পেনসেশন চার্জ করে থাকি। তো এই কম্পেনসেশনের যে ট্রানজেকশনটা, এই কম্পেনসেশনের ট্রানজেকশনটা আসলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটার শরিয়ার রুলিংটা কি, এটা এই শরিয়া স্ট্যান্ডার্ডের মধ্যে আমরা আলোচনা করাটা হলো একটা উদ্দেশ্য। তো এখানে তাহলে কি কি পেলাম, আমরা ডেটরকে পেলাম, গ্যারান্টরের কথাও বলতেছে। যদি একজন ডেটর বা সরাসরি ঋণগ্রস্ত বা দেনাদার ব্যক্তি তার ঋণটা পরিশোধ না করেন, দায় পরিশোধ না করেন, সেক্ষেত্রে তার ক্ষেত্রে যদি ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক গ্যারান্টি থাকে, তাহলে একজন ক্রেডিটরের এই এখতিয়ার আছে যে তিনি ডেটরের পাশাপাশি ওই গ্যারান্টরকেও তাগাদা দিবেন। তাগাদা দিলে এখন ডেটর দিচ্ছে না, গ্যারান্টর সলভেন্ট, গ্যারান্টর সলভেন্ট হওয়া সত্ত্বেও যদি তার এই গ্যারান্টির এগেনস্টে ওই ডেটরের যে ডেট অ্যামাউন্টটা আছে ওটা যদি যথাসময়ে পরিশোধ না করে, সেই ক্ষেত্রে ডেটরের যে হুকুম, এই গ্যারান্টরের ক্ষেত্রেও একই হুকুম। শরিয়া ডেটরের এগেনস্টে যে পদক্ষেপগুলো গ্রহণ করতে পারবে, গ্যারান্টরের এগেনস্টেও একই পদক্ষেপ গ্রহণ করতে পারবে। ডেটরের ক্ষেত্রে যে পদক্ষেপ গ্রহণ করা যাবে না, শরিয়া সম্মত না, গ্যারান্টরদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হবে না, শরিয়া সম্মত হবে না। কন্ট্রাক্টরস, এবং এখানে কন্ট্রাক্টরদের কথা বলা হচ্ছে, কনসেশনিয়ারও বলা হয়, কন্ট্রাক্টরও বলা হয়, ঠিকাদার। ঠিকাদারটা কিরকম, ধরেন যে একটা জেলখানা, ওই জেলখানার মধ্যে 3 বেলা খাবার সরবরাহ করার জন্য একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে একটা কন্ট্রাক্ট করা হলো, একটা কন্ট্রাক্টরের সাথে। এখন তার বলাই আছে যে দুপুরে এই কন্ট্রাক্টর দুপুর 1টার মধ্যে জেলখানায় খাবারটা পৌঁছাবে, কিন্তু কোনো কারণে এই ক্ষেত্রে দেখা গেল যে ওই 1টার মধ্যে খাবার পৌঁছালো না, 3টার মধ্যে পৌঁছালো, অথবা আদৌ পৌঁছাইতে ভুলে গেল, অথবা দায়িত্বটা পালন করলো না। এখন এই ধরনের কন্ট্রাক্টরের সাথে বা সাপ্লায়ারের সাথে, অথবা ইস্তেসনার ক্ষেত্রে এই ইস্তেসনা কন্ট্রাক্টরের সাথে যে কন্ট্রাক্টটা সম্পাদন করা হয় বা চুক্তিটা সম্পাদন করা হয়, ওই চুক্তিতে যদি পেনাল্টি ক্লোজ যদি ইনক্লুড করা হয়, পেনাল্টি ক্লোজটা কিরকম, যে যদি যথাসময়ে এই কন্ট্রাক্টের শর্ত মোতাবেক এই সরবরাহকারী বা কন্ট্রাক্টর বা কনসেশনিয়ার বা সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারার এইটা যদি ডেলিভারিটা দিতে ব্যর্থ হয়, তাহলে তার এগেনস্টে এরকম একটা অ্যামাউন্ট, যে 5% অ্যামাউন্ট, কন্ট্রাক্ট ভ্যালুর 5%, অথবা 10,000 টাকা, অথবা 50,000 টাকা, এরকম যদি একটা অ্যামাউন্ট পেনাল্টি ক্লোজের আলোকে যদি আরোপ করা হয়, এই কন্ট্রাক্টর ওই পেনাল্টির যে অ্যামাউন্টটা আছে ওইটা পরিশোধের ক্ষেত্রে যদি ডিলে করে থাকে, তাহলে এই ডেটরের যে হুকুম, গ্যারান্টরের যে হুকুম, এই ধরনের ঠিকাদারদের ক্ষেত্রেও শরিয়ার দৃষ্টিকোণ থেকে একই হুকুম প্রযোজ্য হবে। তো এই শরিয়া স্ট্যান্ডার্ডের মধ্যে তাহলে আমরা যেটা বুঝলাম, প্রোক্রাস্টিনেটিং ডেটর বলতে 3 শ্রেণীর ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উল্লেখ করা হয়েছে। একটা হলো ডেটর হতে পারে, অথবা তার গ্যারান্টর হতে পারে, অথবা কন্ট্রাক্টর, অথবা মানে কন্ট্রাক্টর বলতে কন্ট্রাক্টর, কনসেশনিয়ার, সাপ্লায়ার, এরা হতে পারে। এই 3 প্রকার ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের অব্লিগেশন ফুলফিল করার ক্ষেত্রে যদি ডিলে করে থাকে, এটার ক্ষেত্রে যে ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো যে বিভিন্ন ধরনের ট্রানজেকশনের যে বিষয়গুলো আসে, এই ট্রানজেকশন গুলো সম্পর্কে শরিয়ার রুলিং এই শরিয়া স্ট্যান্ডার্ডে আলোচনা করা হবে। হুইচ ইনভোকস পেনাল্টি স্টিপুলেটেড ইন দ্য কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টরদের ক্ষেত্রে বলছে যে এই যে অব্লিগেশন হুইচ ইনভোকস পেনাল্টি, তো ঠিকাদার যারা আছে, এই ঠিকাদারদের ক্ষেত্রে তো এই দায় পরিশোধের, লায়াবিলিটি পরিশোধের কোনো বাধ্যবাধকতা নেই। তাদের ক্ষেত্রেই বলা হয়েছে যে এই পেনাল্টি স্টিপুলেটেড ইন দ্য কন্ট্রাক্ট, চুক্তিতে পেনাল্টির যদি ক্লোজ থাকে, এটার আলোকে যদি কোনো লায়াবিলিটি ক্রিয়েট হয়, ওই লায়াবিলিটি পরিশোধের সামর্থ্য থাকা সত্ত্বেও ডিলে করলেও এই কন্ট্রাক্টর গুলো কি ডেটর এবং গ্যারান্টরদের সমপর্যায়ভুক্ত হবে, তাদের ক্ষেত্রেও এই শরিয়া স্ট্যান্ডার্ডের বিধানাবলী প্রযোজ্য হবে। তাহলে আমি নাজমুস সাকিব স্যারের কাছ থেকে জানতে চাচ্ছি যে এই শরিয়া স্ট্যান্ডার্ডে প্রোক্রাস্টিনেটিং ডেটর বলতে যে 3 প্রকার ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে, তাদের ব্যাপারে একটু বলবেন কি, যে কোন কোন 3 প্রকার ব্যক্তি বা প্রতিষ্ঠান? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এখানে আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যতটুকু বুঝলাম যে একজন ব্যক্তি যিনি ডেটর হিসেবে আছেন, যার কাছ জি। থেকে টাকা পায়,
তিনি যদি জি। সলভেন্ট হয়ে থাকেন, অর্থাৎ তিনি যদি সচ্ছল হয়ে থাকেন, হ্যাঁ ব্যাংক্রাফ্ট হ্যাঁ, যদি না সলভেন্সি হয়ে একটা থাকেন, শর্ত। জি। আহ, তিনি যদি গড়িমসি করেন বা দেরি করেন, তিনি হলেন এক প্রকার। হ্যাঁ। আর দ্বিতীয় প্রকার হতে পারে যিনি হয়তো কোনো একজন ডেটরের জন্য গ্যারান্টার হয়েছিলেন, তিনি ফেল করার ফলে গ্যারান্টর যে টাকাটা ফেরত দেওয়ার কথা বা সেটেল করার কথা, সেটার ক্ষেত্রে তিনি গড়িমসি করছেন, সেটা হতে পারে দ্বিতীয় রকম। আর তৃতীয় যেটা কন্ট্রাক্টর, ওটা আমি একটু বুঝতে কষ্ট হচ্ছে, এটা যদি আরেকটু এক্সপ্লেন আচ্ছা, করতেন ভালো হ্যাঁ, হতো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, এটাই আমি নিশ্চিত হতে যাচ্ছিলাম। ধরুন একটা ইস্তেসনা কন্ট্রাক্ট করলাম। ইস্তেসনা কন্ট্রাক্ট মানে হলো একজন ম্যানুফ্যাকচারারকে আমি একটা ইউনিক কোনো একটা আইটেম ম্যানুফ্যাকচারিং করে আমাকে সরবরাহ করার জন্য আমি একটা চুক্তি করতেছি, তাই না? এটার ক্ষেত্রে একটা অবশ্যই একটা ডেডলাইন থাকে, মানে হলো যে একটা স্টিপুলেশনের ক্ষেত্রে বলা থাকে যে আগামী 3 মাসের মধ্যে ডেলিভারিটা দিতে হবে। অথবা একটা বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে একটা কন্ট্রাক্টরের সাথে এই একটা চুক্তি থাকে না সরকারের, যে আগামী 1 বছরের মধ্যে এই বিল্ডিংটার কাজটা কমপ্লিট করে হ্যান্ড ওভার করতে হবে, এরকম থাকে কিনা জি জি। একটা ডেডলাইন। এখন ধরুন কন্ট্রাক্টের মধ্যে থাকলো যে যদি 3 মাসের মধ্যে এটা যদি অ্যাকমপ্লিশ করে যদি ডেলিভারি দিতে ব্যর্থ হয়, তাহলে যতদিন দেরি হবে প্রত্যেক দিনের জন্য 1% বা 0.50% বা 2% করে জরিমানা আরোপ হবে, এরকম হয় কিনা? জি হ্যাঁ, তো এখন দেখা গেল যে তিনি 3 মাসের মধ্যে ডেলিভারিটি দিতে ব্যর্থ হলেন। তাহলে এই যে পেনাল্টি ক্লোজটা, স্টিপুলেশন বা চুক্তির শর্তটা, শর্তের আলোকে এই ধরনের ঠিকাদারদের উপর কিছু জরিমানা আরোপ হতে পারে কিনা? জি, এটা তৃতীয় এই প্রকারে এরকম হতে পারে। হ্যাঁ, এই জরিমানার টাকাটা পরিশোধ করতে যদি কন্ট্রাক্টর গড়িমসি করে, তাহলে তিনিও প্রোক্রাস্টিনেটিং ডেটর হিসেবে পরিগণিত হবেন। তাহলে এই কন্ট্রাক্টরদের ক্ষেত্রে লায়াবিলিটি বা ডেট অ্যামাউন্টটা ক্রিয়েট হয় হলো এই পেনাল্টি ক্লোজের আলোকে। তো ইনশাল্লাহ আমরা সামনে পাবো আরো। স্কোপ অফ দ্য স্ট্যান্ডার্ড, এই স্কোপ অফ দ্য স্ট্যান্ডার্ড প্রত্যেকটা স্ট্যান্ডার্ডের মধ্যেই আমরা স্কোপ অফ দ্য স্ট্যান্ডার্ড শিরোনামে পাবো। এই অংশটা এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে। একটা শরিয়া স্ট্যান্ডার্ড থেকে কোনো একটা রুলিংস গ্রহণ করার ক্ষেত্রে এই স্কোপ অফ দ্য স্ট্যান্ডার্ড অংশটা ভালোভাবে দেখতে হবে, যে আমাদের এই শরিয়া স্ট্যান্ডার্ডটা কোন কোন ক্ষেত্রে এটার বিধানাবলী প্রযোজ্য হবে এবং কোন কোন ক্ষেত্রে হবে না। তো স্কোপ অফ দ্য স্ট্যান্ডার্ড মানে এই স্ট্যান্ডার্ডের যে বিধানাবলী, এটার পরিসর সম্পর্কে, স্কোপ সম্পর্কে, প্রযোজ্য ক্ষেত্র সম্পর্কে এখানে এই স্কোপ অফ দ্য স্ট্যান্ডার্ডের মধ্যে আলোচনা করা হয়। দিস স্ট্যান্ডার্ড কাভার্স, এখানে মূলত প্রিফেসের এই অংশটা একটু বর্ধিত ভাবে এই জায়গায় বলা হয় সাধারণত। দিস স্ট্যান্ডার্ড কাভার্স কেজেস অফ ডিফল্ট অন দ্য পার্ট অফ আ সলভেন্ট ডেটর। এখানে কিন্তু সলভেন্ট শব্দটা হলো খুবই গুরুত্বপূর্ণ। সলভেন্ট, সলভেন্ট মানে কি? যে অ্যাসেট আছে, লায়াবিলিটি পরিশোধ করতে পারে যখন তখন। তো এই সলভেন্ট ডেটর or a solvent guarantor, and in the case of a contractor or concessionaire who is late in completing work and thus becomes a debtor by virtue of a penalty clause। এই কনসেশনারিয়ারের ক্ষেত্রে কিন্তু হু থেকে শুরু করে এই ক্লোজ পর্যন্ত অংশটা বলা হয়েছে যে তিনি এই যে আহ, উম, যদি ভার্চু অফ দ্য পেনাল্টি ক্লোজ, পেনাল্টি ক্লোজের আলোকে যদি কোনো কারণে ডেটর হয়ে যান, কিভাবে? যে তিনি যথাসময়ে কাজটা কমপ্লিট করতে পারলেন না, এর প্রেক্ষিতে চুক্তির শর্ত মোতাবেক তার উপর কিছু জরিমানা আরোপ করা হলো। তিনি সলভেন্ট হওয়া সত্ত্বেও এটা পরিশোধ করার ক্ষেত্রে গড়িমসি যদি করেন, তাহলে তা দ্য স্ট্যান্ডার্ড ডাজ নট কাভার ডেটর্স হু আর ইনসলভেন্ট অর ব্যাংক্রাফট অর ডেটর্স হু ডিলে পেমেন্ট ফর অ্যান এস্টাবলিশড শরিয়া রিজন। যদি কোনো ডেটর ইনসলভেন্ট হয় অর ব্যাংক্রাফট হয়, এখানে ইনসলভেন্ট একটা শব্দ ব্যবহার করা হয়েছে, ব্যাংক্রাফট একটা শব্দ ব্যবহার করা হয়েছে। ইনসলভেন্ট মানে অসচ্ছল, ব্যাংক্রাফট মানে কি? দেউলিয়া। ইনসলভেন্ট এটা হলো একটা মানে এমন কন্ডিশন, একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের একটা কন্ডিশন যে হি ক্যান নট মিট ডেট অর অব্লিগেশন অন দা ম্যাচুরিটি। যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 30 দিনের মধ্যে একটা দায় পরিশোধ করার কথা, কিন্তু 30 দিনের মধ্যে তিনি পরিশোধ করতে পারলেন না। তো এটা তিনি যদি ইনসলভেন্ট হন, যে তার অ্যাসেটটা লায়াবিলিটি পরিশোধ করার মতো যথেষ্ট পরিমাণে নয়, অর ব্যাংক্রাফট, অথবা যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালত কর্তৃক দেউলিয়া দেউলিয়া আইনের আলোকে, বাংলাদেশের ক্ষেত্রে যে ব্যাংক্রাপসি অর্ডার, এই ব্যাংক্রাপসি অর্ডারের আলোকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যদি দেউলিয়া ঘোষণা করা হয়, তাহলে এই দুই প্রকারের ইনসলভেন্ট ডেটর, ইনসলভেন্ট গ্যারান্টর, ইনসলভেন্ট কন্ট্রাক্টর,
ব্যাংকরাপ্ট ডেটর, ব্যাংকরাপ্ট গ্যারান্টর, ব্যাংকরাপ্ট কন্ট্রাক্টরের ক্ষেত্রে এই শরিয়া স্ট্যান্ডার্ডের বিধানাবলী প্রযোজ্য হবে না। এবং অর ডেটর হু ডিলে পেমেন্ট, ওই সকল ডেটরের ক্ষেত্রেও এই শরিয়া স্ট্যান্ডার্ডটা কভার করবে না যে ডিলে পেমেন্ট, যে পেমেন্টটাকে ডিলে করে ফরেন এস্টাবলিশড শরিয়া রিজন, যে এমন একটা কারণে যেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে সরইভাবে গ্রহণযোগ্য। এরকম যে একজন ব্যক্তি, তিনি সচ্ছল ব্যক্তি, তিনি চিনি আমদানি করার ক্ষেত্রে চিনি আমদানি করতেছেন। এখন কোনো কারণে জাহাজ ডুবি হয়ে তার সমস্ত চিনিগুলো পানি হয়ে গেল, সাগরের মধ্যে ডুবে গেল, এবং এই ব্যক্তি রাতারাতি কি হলেন, একদম মানে নিঃস্ব হয়ে গেলেন। তো এই ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু কি হবে না, এই শরিয়া স্ট্যান্ডার্ডের বিধানাবলী প্রযোজ্য হবে না, যে আপনার চিনি পানিতে ডুবে গেছে, আপনার জাহাজ পানিতে ডুবছে না কি হয়েছে, এই যে এটা বঙ্গবাজারে আগুন লাগলো, আগুন লেগে একজন ব্যক্তি একদম সবকিছু পুড়ে ছাই হয়ে একদম রাতারাতি তিনি পথে বসে গেছেন, এখন আমরা গিয়ে এই শরিয়া স্ট্যান্ডার্ডের আলোকে তার বিচার করলে হবে না। তো এরকম শরিয়ার নিকট গ্রহণযোগ্য এস্টাবলিশড কোন রিজনের কারণে যদি তার পেমেন্টটা ডিলে হয়, তাহলে ধরেন যে যে ব্যক্তি ডেটর, তিনি দেশে নাই, অথবা তিনি এমন একটা জায়গায় আছেন যে তাকে ব্যাংক নোটিফাই করতে পারলো না, এই কারণে ডিলে হয়ে গেল, তিনি ভুলে গেছেন, ব্যাংকও তাকে নোটিফাই করে নাই, এরকমও যদি কোনো কারণে যদি ডিলে হয়, তাহলে শরিয়া স্ট্যান্ডার্ডের বিধানাবলী প্রযোজ্য হবে না। প্রথমে দেখতে হবে যে ব্যক্তি সলভেন্ট নাকি ইনসলভেন্ট, এটা কি উইলফুল ডিফল্ট নাকি মানে শরিয়া রিজন আছে এটার পিছনে। তো শরিয়া রুলিং, ডিফল্ট ইন পেমেন্ট বাই আ ডেটর, একজন ডেটর যদি পেমেন্টের ক্ষেত্রে ডিফল্ট করে, যথাসময়ে যদি পরিশোধ করতে না পারে, তাহলে সেটা তার সম্পর্কে শরিয়ার রুলিং গুলো কি কি? 2/1/1, default in payment by a debtor who is capable of paying the debt is haram. একজন ব্যক্তি পেমেন্টের জন্য ক্যাপেবল, তার সামর্থ্য আছে, কিন্তু তিনি ডিফল্ট হলেন, যথাসময় পরিশোধ করলেন না, শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটার বিধান হলো হারাম। এই যে আমার বন্ধু রাজীব আছেন এখানে, এখন ধরুন যে রাজীব আমার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার কর্জ নিয়ে এখন এই যে আমাকে 2 বছর থেকে ঘুরাচ্ছেন, আমি ফোন দিলেই বন্ধু এই যে সামনের বেতনটা পেয়েই দিচ্ছি, কিন্তু তার সবকিছু চলতেছে, কিন্তু আমার টাকাটা পরিশোধ সে করতেছে না, স্থগিত হবে। তো এইরকম সামর্থ্য থাকা সত্ত্বেও যদি ঋণটা পরিশোধ, সেটা ব্যক্তির এই যে ব্যক্তি পার্সন টু পার্সনের যে কর্জটা আছে সেটা হোক বা প্রাতিষ্ঠানিক পর্যায়ের হোক, এটা সর্বাবস্থায় এটা হলো হারাম। কারণ কি? কারণ হলো যে সচ্ছল ব্যক্তি, সচ্ছল ব্যক্তির ঋণ পরিশোধে গড়িমসি করাটা হলো জুলুম, আর জুলুম যেহেতু হারাম, সুতরাং এই ডিফল্ট ইন পেমেন্টটাও শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম। এটার একটা হাদিস আছে রাসূল সাল্লামের, একটা মানে একটা হাদিস আছে যে মাতলুল গনিয়ে জুলম, মাতলুল গনি, যে আহ, ধনী ব্যক্তির বা সচ্ছল ব্যক্তির টালবাহানা করাটা জুলুম। তো জুলুম হারাম, সুতরাং এটা এই ডিফল্ট ইন পেমেন্টটাও হারাম। 2/1/2, ইট ইজ নট পারমিটেড টু স্টিপুলেট এনি ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ প্রথম লাইনটা। ইট ইজ নট পারমিটেড, শরিয়ত দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ নয়, এটির কোনো অনুমোদন নেই, টু স্টিপুলেট এনি ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন, চুক্তিতে এমন কোনো শর্ত আরোপ করা যে যদি আপনি লেট পেমেন্ট করেন তাহলে আপনাকে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন দিতে হবে বা আর্থিক জরিমানা আরোপ করা হবে। যেটা একটু আগে বললাম যে ধরুন 10 জনে মিলে একটা সমিতি করেছেন, ওই সমিতির ইনস্টলমেন্টের তারিখ হলো 25 তারিখ, আপনারা একটা ওই এগ্রিমেন্টের মধ্যে এরকম একটা শর্ত রাখলেন যে যদি কেউ 25 তারিখের মধ্যে তার ইনস্টলমেন্ট দিতে ব্যর্থ হয়, তাহলে তাকে 200 টাকা জরিমানা দেওয়া হবে, দিতে হবে। এই যে 200 টাকা, এটা শরিয়ত দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই, যে কোনো শর্তেই হোক, যে কোনো যুক্তিতেই হোক, এই ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন জায়েজ নেই। এটা টিউশন ফির ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। ব্যাংকের ক্ষেত্রে একদম নির্ধারিত যে সময়টা থাকে, এই সময়ের মধ্যে ঋণ পরিশোধ বা দায় পরিশোধের ক্ষেত্রে দেরি করলেও এই বিধানটা প্রযোজ্য, যে এটা কোনোভাবেই ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন বলতে যা বোঝায় এটা কোনোভাবেই জায়েজ নাই, নট পারমিটেড, এবং এটা চুক্তিতেও এই স্টিপুলেশনটা রাখা যাবে না বা চুক্তিতে এইরকম কোনো শর্ত আরোপ করা যাবে না। আইদার ইন ক্যাশ, এই ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনটা এটা ক্যাশ আকারেও করা যাবে না, যে 100 টাকা জরিমানা, অর ইন আদার কনসিডারেশন, অথবা অন্য কোনো এই ক্যাশের অথবা ক্যাশ একুইভ্যালেন্ট কোনো একটা বিষয় দিয়ে, যেমন একটা সার্ভিস হতে পারে, যে ধরেন আমার উপর একটা জরিমানা আরোপের একটা ইয়ে রাখলেন, ধরেন আমি গাড়ির বিজনেস আছে,
আপনারা এখন ইয়ে করলেন কি, যে যদি আমি যথাসময়ে ইনস্টলমেন্টটা দিতে না পারি, তাহলে আমার যে গাড়িটা আছে এটা 2 দিনের জন্য ফ্রি অফ চার্জ ব্যবহার করতে দিতে হবে। এরকম কোনো আদার কনসিডারেশনও জায়েজ হবে না। ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনটা ক্যাশ হোক অথবা কাইন্ড হোক, সমজাতীয় হোক, করা যাবে না। অ্যাজ এ পেনাল্টি ক্লোজ, এই এই ধরনের পেনাল্টি ক্লোজ চুক্তিতে রাখা যাবে না, শর্ত আরোপ করা যাবে না। ইন রেসপেক্ট অফ ডিলে বাই এ ডেটর ইন সেটেলিং হিজ ডেট, এটা কোন সম্পর্কে, যে একজন ডেটর কর্তৃক তার ডেট অ্যামাউন্টটা পরিশোধ করার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন জায়েজ নেই, এটা চুক্তিতে শর্ত আরোপ করাটাও জায়েজ নেই। whether or not the amount of such compensation is predetermined, এই ধরনের এই ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনের অ্যামাউন্টটা এটা পূর্বে নির্ধারিত করা হোক বা না হোক। কিরকম, যে এটা লামসাম একটা অ্যামাউন্ট করলেন, যে আহ, যদি যথাসময়ে যদি পরিশোধ করতে না পারে তাহলে 100 টাকা জরিমানা, অথবা পার্সেন্টেজ করলেন, যে ডেট অ্যামাউন্ট যেটা আছে এটা 10% বা 12% অথবা 1% বা 2%। এটা প্রি ডিটারমাইন্ড হোক বা না হোক, যে প্রি ডিটারমাইন্ডের কিরকম, যে 100 টাকাও বলা হলো না, 1%ও বলা হলো না, বলা হলো যে যখন আপনি এই ডিফল্ট করবেন ওই সময়ে একটা অ্যামাউন্ট নির্ধারণ করে দেওয়া হবে। এটা যদি করা হয় এটাও জায়েজ নেই। এটা প্রি ডিটারমাইন্ড হোক অথবা না হোক, এই ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন এটা জায়েজ হবে না। দিস অ্যাপ্লাইজ বোথ টু কম্পেনসেশন ইন রেসপেক্ট অফ লস অফ ইনকাম, অপরচুনিটি লস, and in respect of a loss due to a change in the value of the currency of the debt। এটাই লস অফ ইনকামকে বিবেচনায় নিয়েও ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন আরোপ করা যাবে না। এই যে আমার বন্ধু রাজীব এফএডি তে আছেন, দেখা যায় যে যথাসময়ে একটা ঋণ পরিশোধ না হলে এটার ক্ষেত্রে অনেক রেগুলেটরি অথরিটির অনেকগুলো বাধ্যবাধকতা আছে, প্রভিশন সংরক্ষণ করতে হয়। তারপরে হলো যে যথাসময়ে পরিশোধ না করলে তখন দেখা যায় যে এটাকে রিইনভেস্টমেন্ট করা যায় না, তো এখানে লস অফ ইনকামের বিষয়টা ঘটতে পারে। অথবা অথচ এবং যথাসময়ে পরিশোধ করলো না, এটাকে ডিপ্লয় করে আর্নিং করা যেত, যেটা দিয়ে এমপ্লয়ি স্যালারি থেকে শুরু করে বিভিন্ন, তো এই ধরনের লস অফ আর্নিং ইনকাম এটাকে বিবেচনায় রেখেও ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন আরোপ করা যাবে না। আবার এই যে ডিউ টু চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ দ্য কারেন্সি অফ দ্য ডেট, যে কারেন্সিতে কর্জটা দেয়া হয়েছে, লোনটা দেয়া হয়েছে অথবা ডেটটা ক্রিয়েট করা হয়েছে, যেমন ডলারে দেওয়া হয়েছে মনে করেন, যে সময়ে ডেটটা ক্রিয়েট হয়েছে ওই সময় ডলারের ভ্যালু ছিল 80 টাকা ধরেন, এখন তো 122 টাকা 23 টাকা হয়ে গেছে। তো এখন এটা বলা যাবে না যে আমি তো 80 টাকা যখন ছিল ওই সময় আমি যেহেতু ঋণটা দিয়েছি বা এই কর্জটা দিয়েছি, এখন যেহেতু 120 টাকা 22 টাকা, সুতরাং এই 122 টাকা বিয়োগ হলো 80 টাকা, এই যে 42 টাকার ব্যবধান, এই অংশটা বিবেচনায় নিয়েও আপনি ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন আরোপ করতে পারবেন না। তো পরীক্ষা প্রশ্ন হতে পারে এরকম, যে লস অফ ইনকামটাকে কনসিডার করে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন আরোপ করা যাবে, অথবা এরকম করে প্রশ্ন আসতে পারে যে এই যে লস এ লস ডিউ টু চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ দ্য কারেন্সি অফ দ্য ডেট, এটাকে বিবেচনায় নিয়ে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন আরোপ করা যাবে। অথবা এইরকম একটা প্রশ্ন আসতে পারে যে প্রি ডিটারমাইন্ড যদি না হয়, ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনের অ্যামাউন্টটা যদি প্রি ডিটারমাইন্ড না হয়, তাহলে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন জায়েজ। তাহলে উত্তর কি হবে, সবগুলোর ক্ষেত্রে এগুলো ফলস হবে। যে কোনো যুক্তিতে হোক, যে কোনো বিবেচনায় হোক, ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে সরাসরি হারাম, জায়েজ নেই। 2-এর-2 এটা যদি বুঝে থাকেন তো আমরা সামনে আগাবো, আর যদি কারো যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে প্রশ্ন করতে পারেন। তাহলে আপনারা আশা করি 2-এর-2 বুঝতে পেরেছেন। 2-এর-3, it is not permitted to make a judicial demand on a debtor in default to pay financial compensation। এই ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন এটা চুক্তিতে শর্তারোপও করা যাবে না। আবার ধরেন যে কেউ কোনো একটা চুক্তিতে এইরকম ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনের একটা শর্ত আরোপ করেছে যে 10% কম্পেনসেশন আদায় করা হবে। এখন এই ডিফল্ট মানে এই প্রোক্রাস্টিনেটিং ডেটর তিনি কম্পেনসেশনটাও পরিশোধ করতেছেন না, এখন আপনি এই কম্পেনসেশন আদায়ের জন্য যে আদালতে যে জুডিশিয়াল ডিমান্ড বা মামলা দায়ের করবেন, সুট ফাইল করবেন, এটাও শরিয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই। তার মানে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন কোনো বিবেচনায় জায়েজ নাই, এটাকে আদায় করার জন্য আদালতের দ্বারস্থ হয়ে মামলা দায়ের করাটাও জায়েজ নাই।
in the form either of cash or other consideration for a delay in settling his debt. ওই একই কথা বলছে এখানে, এই 2-1-3, যে আদালতেও ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন আদায়ের জন্য মামলা দায়ের করা শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই। 2-4, the procrastinating debtor is liable for legal and other expenses incurred by the creditor in order to recover his debt. এখন আমার ওভারডিউ হয়ে গেছে বা ক্লাসিফাইড হয়ে গেছে, এটা আদায় করার জন্য লিগ্যাল এন্ড আদার এক্সপেন্সেস, যে এটাকে রিকভারি সংক্রান্ত বিষয়ে যে বিভিন্ন প্রকার ব্যয়গুলো হতে পারে, এই ব্যয়টা এটা এটা কিন্তু একদম ডেটরের কাছ থেকে নেওয়া যাবে। ডেটর শরিয়ার দৃষ্টিকোণ থেকেও লায়াবল ফর লিগ্যাল এন্ড আদার এক্সপেন্সেস। ক্রেডিটর যে ব্যয়গুলো করবে ওই ব্যয়টা কি করতে পারবে, ডেটরের কাছ থেকে আদায় করতে পারবে। তো এখন এই 2-4 এইটার ক্ষেত্রে একটা ইয়া আছে, মানে হলো যে একটা প্রিটেক্সটটা কিরকম, যে আমি যেহেতু ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন আদায় করতে পারতেছি না, সুতরাং আমি লিগ্যাল অথবা অন্যান্য এক্সপেন্সেস নাম দিয়ে আমি আমার খরচ হয়েছে 100 টাকা, আমি 1000 টাকা একটা নির্ধারণ করে রাখলাম যে এই ধরনের ইয়ার ক্ষেত্রে 1000 টাকা নেব। এই লিগ্যাল এন্ড আদার এক্সপেন্সেস এটা অবশ্যই অ্যাট অ্যাকচুয়াল হতে হবে। যতটুকু খরচ ততটুকু আদায় করা যাবে, অতিরিক্ত আদায় করলে সেটা সুদ হবে, সেটাও জায়েজ নেই। 2-5, the creditor is entitled to apply for the sale of an asset mortgaged as collateral for the debt. যদি বাকিতে একটা বস্তু বিক্রয় করা হয়, যেমন আমরা হাইপোথিকেশনের শর্ত দেই। হাইপোথিকেশনের শর্তটা কিরকম, যে যে বস্তুটা গ্রাহক ক্রয় করে নেবে, যতক্ষণ পর্যন্ত এটার মূল্য পরিশোধ হবে না ততক্ষণ পর্যন্ত ওই বস্তুটা, অ্যাসেটটা বা সোল্ড অবজেক্টটা কি হবে, ব্যাংকের নিকট হাইপোথিকেটেড অবস্থায় থাকবে অথবা প্লেজ অবস্থায় থাকবে। তো এইরকম একটা বিক্রয়ের বস্তু মূল্য পরিশোধ না হওয়া পর্যন্ত একটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আটক রাখতে পারবে কিনা বা মর্টগেজের শর্ত আরোপ করতে পারবে কিনা। এখানে যদিও মর্টগেজ অথবা কোলাটারালের কথা বলছে, এই দুইটার মাধ্যমে মূলত আমাদেরকে চার্জ ক্রিয়েশনের সকল মোড বুঝতে হবে। যেমন এখানে মর্টগেজ এবং কোলাটারাল বলা হয়েছে, এর বাইরেও এই হাইপোথিকেশন হতে পারে, যেমন কার বা মোবাইল যেগুলো আছে, ট্রাক বা বাস, এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে তো আমরা হাইপোথিকেশনের শর্ত করি। তারপরে হলো যে এই স্টক বা মজুদ মালামাল, এগুলো আমরা হাইপোথিকেশনের একটা শর্ত আরোপ করি। বিক্রয়ের বস্তুর ক্ষেত্রে আমরা প্লেজ, ওই কনভেনশনাল পদ্ধতি সিসি হাইপো, আর আমাদের শরিয়ার নেচার অনুযায়ী যে মুরাবাহার যে ইয়াগুলা থাকে, অ্যাসেট গুলা থাকে, এটা আমরা কি করি, প্লেস করি। এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে কিনা। 2-5 বলতেছে, দ্য ক্রেডিটর ইজ ইন্টাইটেলড, এই ক্রেডিটরের এই এখতিয়ার আছে বা তিনি হকদার বা তার এই অধিকারটা আছে, টু অ্যাপ্লাই ফর দ্য সেল অফ এনি অ্যাসেট মর্টগেজড অ্যাজ কোলাটারাল ফর দ্য ডেট। ওই ডেটের এগেনস্টে মানে কি করতে পারবে, ওই বিক্রয়ের বস্তুটাই আবার মর্টগেজ অথবা কোলাটারাল হিসেবে রাখতে পারবে, হাইপোথিকেশন রাখতে পারবে, প্লেজ রাখতে পারবে, ফর দ্য লিকুইডেশন অফ দ্য ডেট। কি কারণে, যে ডেটটা যদি কি হয়ে যায়, ওভারডু বা ক্লাসিফাইড হয়ে যায় বা যথাসময়ে পরিশোধ না হয়, তাহলে এই অ্যাসেটটা লিকুইডেট করে ওই ডেটটাকে অ্যাডজাস্ট করা হবে এই শর্তে। হি ইজ ইকুয়ালি ইন্টাইটেড টু স্টিপুলেট দ্যাট দ্য ডেটর মাস্ট গিভ এ ম্যান্ডেট টু দ্য ক্রেডিটর টু সেল দ্য মর্টগেজ অ্যাসেট উইদাউট রিকোর্স টু দ্য কোর্টস। এবং ক্রেডিটর যদি এইরকম একটা শর্ত আরোপ করে যে আমি একটা মর্টগেজ বা কোলাটারাল বা হাইপোথিকেশন বা প্লেস তো নেবই, যদি খেলাপি হয়ে যায় তাহলে আদালতের মধ্যস্থতা ব্যতীত বা আদালতে মামলা দায়ের করা ছাড়াই, উইদাউট রিকোর্স টু দ্য জুডিশিয়ারি, আমি এই বস্তুটা যাতে বিক্রয় করে আমার দায়টা পরিশোধ করতে নিতে পারি, এই ব্যাপারে আমাকে ডেটরকে কি করতে হবে, একটা ম্যান্ডেট প্রদান করতে হবে বা একটা আইনি একটা ক্ষমতা বা অথরাইজেশন প্রদান করতে হবে, যে পরবর্তীতে ওই ডেটর আর কি করতে পারবে না, যাতে আহ এটার ক্ষেত্রে হস্তক্ষেপ করতে না পারে, আইনের ক্ষেত্রে যেন কোনো সমস্যা না থাকে। এই জন্য ম্যান্ডেটর শর্ত যদি আরোপ করা হয়, তাহলে আমাদের ক্ষেত্রে যেটা হয়, ধরুন আমরা লিয়েন রাখি, ওই লিয়েনের ক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে কি নেই, একটা অথরাইজেশন নিয়ে নেই। কি কারণে, যে যথাসময়ে তিনি দায় পরিশোধ না করলে তার যে লিয়েন অ্যাকাউন্টটা আছে ওটাকে ডেবিট করে কি করা হবে, দায় পরিশোধ করা হবে। তো ওই অথরাইজেশনটা নেওয়া শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে কিনা, এই যে ম্যান্ডেটরি কথা বলতেছে, সুতরাং ওটা জায়েজ। আমরা যে পাওয়ার অফ অ্যাটর্নি নেই, যে যাতে ওই ইয়েটা মর্টগেজ অ্যাসেটটা কি হয়, মানে বিক্রয় করতে পারে ব্যাংক,
এটার জন্য যে পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়া হয় এটা জায়েজ আছে কিনা, এই যে ম্যান্ডেট শব্দটার দ্বারা পাওয়ার অফ অ্যাটর্নিও বোঝায়, এটা জায়েজ আছে। 2-1-6, আনলেস ফেইলিওর টু পে ওয়াজ কজড বাই ফোর্স মেজর। যে ফোর্স মেজরটা কি? ফোর্স মেজর হলো এমন একটা কারণ, যেই কারণটার উদ্ভব হলে এটা মানে এই কারণটাকে রহিত করাটা এটা ডেটর বা ক্রেডিটর কোনো পক্ষের পক্ষেই সম্ভব নয়, রহিত করাটা বা এটাকে বাধাগ্রস্ত করা সম্ভব নয়, সেটা হলো ফোর্স মেজর। তো এই যে সাধারণত চুক্তিগুলো যেগুলো হয় এই চুক্তির মধ্যে ফোর্স মেজর কিন্তু থাকে। ধরুন একজন সাপ্লায়ার 100 টন চিনি সরবরাহ করবেন। সরি, একটা কল এসেছিল। তো 100 টন চিনি সরবরাহ করার কথা 30 দিনের মধ্যে। এখন এই আইলা আইলা সিডর অথবা অন্য ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস বা অন্য কোনো একটা জাহাজ ডুবি ইত্যাদির কারণে একজন আহ, একজন কন্ট্রাক্টর তিনি কি করতে পারলেন না, তার যে অব্লিগেশনটা আছে এটা ফুলফিল করতে পারলেন না। তো এখন এই যে জাহাজ ডুবির ঘটনাটা এটা হলো একটা ফোর্স মেজর। তো যদি এইরকম শরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য কোনো কারণে যদি এই পেটা করতে যদি ফেইলর হন গ্রাহক, সেক্ষেত্রে স্বতন্ত্র। যদি সেরকমটা যদি না হয় তাহলে ইট ইজ পারমিজিবল টু স্টিপুলেট দ্যাট অল আউটস্ট্যান্ডিং ইনস্টলমেন্টস বিকাম ডিউ ওয়ান্স দ্য প্রোক্রাস্টিনেটিং ডেটর ফেলস টু পে অ্যান ইনস্টলমেন্ট। তো এইরকম মানে হলো যে গ্রহণযোগ্য কোনো কারণ ব্যতিরেকেই যদি একজন গ্রাহক একটা কিস্তি পরিশোধ করতে যদি ব্যর্থ হয়, তাহলে এই যে ইট ইজ পারমিজিবল, আমরা যে একটা কিস্তি খেলাপি হলে সকল কিস্তিকে খেলাপি করি, সকল টোটাল আউটস্ট্যান্ডিংটাকে যদি আমরা খেলাপি করি, ডিউ করা হয়, এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে কিনা। 2-6 বলতেছে যে এই একটা কিস্তি খেলাপি হলে সকল কিস্তিকে খেলাপি ঘোষণা করা যাবে এবং সকল কিস্তির টোটাল আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টটাকে আদায় করার জন্য যে লিগ্যাল প্রসেস অথবা নন লিগ্যাল প্রসেস যদি অবলম্বন করা হয় শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ আছে। কিন্তু এটা হতে হবে যে এই যে আনলেস ফেলিওর টু পে ওয়াজ কজড বাই ফোর্স মেজর, ইট ইজ পারমিজিবল টু স্টিপুলেট দ্যাট, চুক্তিতে এরকম একটা শর্ত আরোপ করা যাবে, অল আউটস্ট্যান্ডিং ইনস্টলমেন্ট বিকাম ডিউ, সকল স্থিত মানে ইনস্টলমেন্ট গুলোই কি হবে, ডিউ হয়ে যাবে ওয়ান্স দ্য প্রোক্রাস্টিনেটিং ডেটর ফেলস টু পে অ্যান ইনস্টলমেন্ট, একটা কিস্তি যদি পরিশোধ করতে যদি ব্যর্থ হয় তাহলে সকল কিস্তি ডিউ হয়ে যাবে। ইট ইজ প্রিফারেবল দ্যাট দিস ক্লোজ ইজ ইমপ্লিমেন্টেড অনলি আফটার নোটিফাইং দ্য ডেটর অ্যান্ড আফটার দ্য ল্যাপস অফ আ রিজনেবল পিরিয়ড অফ টাইম। কিন্তু শরিয়া এখানে একটা রিকমেন্ডেশন দিয়েছে যে এইরকম একটা কিস্তি খেলাপি হলে সকল কিস্তিকে খেলাপি করা যাবে, কিন্তু এটা হলো উত্তম যে ব্যাংকের পক্ষ থেকে গ্রাহককে একটা নোটিশ দিতে হবে এবং একটা ল্যাপস অফ আ পিরিয়ড, একটা সময়, যে আপনি যদি আগামী 1 মাসের মধ্যে যদি পরিশোধ না করেন তাহলে আপনার কিন্তু পরের মাসে এই সকল কিস্তি ডিউ হয়ে যাবে। এরকম একটা যদি নোটিফিকেশন করা হয় তাহলে এটা হলো ইট ইজ প্রিফারেবল, এটা হলো উত্তম। শরিয়ার এটা রিকমেন্ডেশন, ব্যাংকের পক্ষ থেকে গ্রাহককে বিষয়টা নোটিফাই করা হবে। 2-7, ইন দ্য কেস অফ আ মুরাবাহা সেল, মুরাবাহা সেলের ক্ষেত্রে। ছিল। জি, কেউ কিছু বলতে চাচ্ছেন প্লিজ? একটা একটা কোশ্চেন ছিল যে এখানে যে একটা কিস্তি ওভারডিউ হলে সোসাইটি আমরা ওভারডিউ বলছি, এটা শরিয়ার কোন ঘটনা প্রবাহের থেকে আমরা এটা বলতে পারছি, এটা একটু যদি সমাধান বলার। জি, আরেকবার বলবেন কি? একটা কল এসেছিল মাঝে, কেটে দিলাম। বলছি যে একটা কিস্তি ওভারডিউ হলে ওরা লাইবিলিটিতে ওভারডিউ হবে, জি। এটা শরিয়ার কোন জি। কোন অ্যাসপেক্ট অনুযায়ী এটা আমরা এটা আর কি আমরা একসেপ্ট করছি, একটু বললে ভালো হয়। ও এটা আচ্ছা আচ্ছা, মানে একদম শরিয়ার বেসিস গুলো, তাই না? এটা মূলত আমরা কোট করছি, একটু যদি সম্ভব হয় যদি জানা থাকে তো বললে ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ মানে আমরা ওই সেশনটা শেষ করি, শেষে আমি এই বিষয়টাই আলোচনা করবো, আপনি একটু নোট রাখেন প্লিজ। তো এখানে 2-6 আমরা মধ্যে আমরা ছিলাম যে একটা কিস্তি ডিফল্ট হয়ে গেলে সকল কিস্তি ডিফল্ট হয়ে যাবে বা করা যাবে, এটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ। কিন্তু এই ক্ষেত্রে নোটিফিকেশনের একটা বিষয় বলছে যে এটা প্রিফারেবল, এটা বাধ্যতামূলক কিছু না, প্রিফারেবল।
ইন দ্য কেস অফ আ মুরাবাহা সেল, এখানে মুরাবাহার কথাটা বলছে। তো মুরাবাহার মধ্যে মুরাবাহা হতে পারে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশি পার্সপেক্টিভ থেকে আমরা বাই মুয়াজ্জালের প্রচলনটা আছে, মুরাবাহা টিআর এর প্রচলনটা আছে। তো এগুলোর মানে লাভে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মানে এই কমিউটেটিভ কন্ট্রাক্টের ক্ষেত্রে, ইফ দ্য অ্যাসেট দ্যাট ওয়াজ সোল্ড ইজ স্টিল অ্যাভেলেবল ইন দ্য কন্ডিশন ইন হুইচ ইট ওয়াজ সোল্ড and the buyer has defaulted in the settlement of the price and has later become bankrupt. আমি একজনের নিকট একটা বস্তু মুরাবাহায় বিক্রয় করেছি, পরবর্তীতে ওই বস্তুটার মূল্যটা পরিশোধ করা হয় নাই, ওটা ডিফল্টেড হয়ে গেছে। আবার এই অবস্থায় ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান আবার হ্যাজ লেটার বিকাম ব্যাংক্রাপ্ট, সে ব্যাংক্রাপ্ট হয়ে গেছে, অর্থাৎ দেউলিয়া হয়ে গেছে। তো যদি দেউলিয়া হয়ে যায় তাহলে এই তার যে সকল অ্যাসেট গুলা, নির্দিষ্ট কিছু অ্যাসেট ব্যতিরেকে বাকিগুলো আদালত কি করবে, ওগুলাকে ইনসলভেন্সি অ্যাসেট বা সেকুয়েস্টার্ড অ্যাসেট, মানে তার সকল অ্যাসেট গুলোকে সেকুয়েস্ট্রেশন করা হবে বা আলাদা করে নেওয়া হবে, ক্রয় করা হবে। এই কারণে যে ওটাকে পর্যায়ক্রমে লিকুইডেশন করার পরে যে প্রসিডটা পাওয়া যাবে, এই প্রসিডটা সকল ক্রেডিটরের মধ্যে হারাহারি ভাবে বা প্রোরেটা বেসিসে বন্টন করা হবে। এখন এই যে ব্যক্তি মানে হলো যে ক্রেতা যিনি আছেন, তিনি যদি ব্যাংক্রাফট হয়ে যান এবং এই মুরাবাহার সেলের যে উম, মূল্যটা আছে, ওই মূল্যটা যদি ডিফল্টেড হয়ে যায়, যথাসময়ে পরিশোধ না হয়, এবং ওই বিক্রয়ের বস্তুটা যদি পাওয়া যায় এমন একটা কন্ডিশনে যে অবস্থায় বস্তুটাকে বিক্রয় করা হয়েছিল, এই যে কয়েকটা শর্ত, একটা হলো যে এই মুরাবাহা সেলের মূল্যটা ডিফল্টেড হতে হবে, 2 নম্বরে হলো যে ক্রেতা যিনি আছেন তাকে ব্যাংক্রাফট হতে হবে, 3 নম্বরে হলো যে ওই সোল্ড অ্যাসেটটাকে ওই অবস্থায় পাওয়া যাবে যে অবস্থায় বস্তুটাকে বিক্রয় করা হয়েছিল। এইরকম যদি 3টা বিষয় যদি পাওয়া যায়, তাহলে দেন দ্য ইনস্টিটিউশন ইজ ইন্টাইটেল টু রিপোজেস দ্য অ্যাসেট ইনস্টিড অফ ইনিশিয়েটিং প্রসিডিউরস টু অবটেইন এ ব্যাংক্রাপসি অর্ডার। তাহলে গ্রাহকের এই ক্ষেত্রে একটা অধিকার সৃষ্টি হয়, যে তার এইরকম একটা এখতিয়ার বা একটা অধিকার সৃষ্টি হয় যে টু রিপোজেস দ্য অ্যাসেট, ওই সোল্ড অ্যাসেট যেটা আছে ওটাকে তিনি কি করবেন, রিপজেস করবেন, ওটার উপর তিনি দখল প্রতিষ্ঠিত করবেন। এখানে রাইট অফ ক্লোব্যাকের একটা বিধান প্রযোজ্য হয়। কি রাইট অফ ক্লোব্যাক? রাইট অফ ক্লোব্যাকটা কি, যে যে বস্তুটা আমি বিক্রয় করেছি যেটার মূল্য বাকি আছে, ওই অবস্থায় যদি ক্লায়েন্ট কি হয়ে যায়, ডিফল্টেড হয়ে যায় এবং ব্যাংক্রাপ্টেড যদি হয়ে যায়, ব্যাংক্রাপ্ট হয়ে যায়, তাহলে তার এই বস্তুটাকে আমি কি করতে পারবো, ফিরিয়ে নিতে পারবো, আমার নিজের কবজায় নিয়ে নিতে পারবো। এটার কারণটা কি? কারণটা হলো যে ওই মানে একজন ব্যাংকরাপ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সকল অ্যাসেট গুলো মানে নির্দিষ্ট, যেমন তার জন্য একটা ছোট্ট একটা সুইটেবল একটা হোম, তারপরে তার এবং তার পরিবারের ভরণ পোষণের জন্য ন্যূনতম কিছু অর্থ, সে যদি ব্যবসায়ী যদি হয় তাহলে ব্যবসার যে সরঞ্জামাদি, তারপরে কারখানার জন্য যে স্থাপনা, এরকম নির্দিষ্ট কিছু শর্ত ব্যতিরেকে বাকি সকল অ্যাসেট গুলো কিন্তু সেকুয়েস্ট্রেশন করা হয়, মানে একটা তালিকাবদ্ধ করে পৃথক করা হয়, একটা একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয় যে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান সেগুলোকে আবার কি করতে পারবে না, হস্তান্তর করতে পারবে না, দান দান করতে পারবে না, বিক্রয় করতে পারবে না। তো এখন এই যে সেকুয়েস্ট্রেশনের যে অবস্থাটা সৃষ্টি হয়, এটার থেকে এই মুরাবাহা সেলারের স্বার্থটাকে সংরক্ষণ করার জন্য শরিয়া এটা অনুমোদন দিয়েছে, যে এই ধরনের মুরাবাহা সেলার যিনি আছেন তিনি এই ব্যাংক্রাপসি অর্ডারের মধ্যে অংশ নেবেন না, মানে আদালতে মামলা দায়ের করা যে ব্যাংক্রাপসি অর্ডারের জন্য, অথবা যে ক্রেডিটরেরা মামলা দায়ের করছে তিনি তাদের পক্ষভুক্ত না হয়ে বরং কি করতে পারবেন, ওই বস্তুটাকে রিপোজেস করতে পারবেন। কারণটা কি? কারণটা হলো যে যদি তিনি এটাকে রিপোজেস না করেন, তাহলে এই বস্তুটা যদি বিক্রয় করা হয়, তাহলে অপর অপর ক্রেডিটর যারা আছে তারা তো পুরো দায়টা তো পরিশোধ হয় না, বরং প্রোরেটা বেসিসে অংশ পান। আর এই মুরাবাহা সেলের এই ক্ষেত্রে এই সেলার যিনি আছেন তিনি ওটাকে রিপোজেস করলে তার যে পুরো মূল্যটাই তিনি কি করতে পারেন, ওই উসুল করতে পারেন বা আদায় করতে পারেন। 2-1-7 এটা আরো কয়েকটা স্ট্যান্ডার্ডের মধ্যে আসবে, এই জিনিসটা একটু মানে রাইট অফ ক্লোব্যাকের বিষয়টা একটু ক্লিয়ার থাকেন। 2-8 it is permissible in contracts involving indebtedness such as murabaha to stipulate an undertaking by the debtor that in case of procrastinating in payment, the latter will donate an amount or a percentage of the debt to be spent for charitable causes through the institution. 2-8 এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যে ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে কন্ট্রাক্ট গুলো সম্পাদন করে বা যে ট্রানজাকশন গুলো সম্পাদন করে, এগুলোর দুই প্রকারের হয়। এক প্রকার হলো যে একদম মানে এই কাউন্টার ভ্যালুজ যেগুলো থাকে, সেই কাউন্টার ভ্যালুজ গুলোর সাথে সাথে পরিশোধ হয়ে যায়। তো আমরা ব্যক্তিগত পর্যায়েও যে লেনদেনগুলো করি, ক্রয় বিক্রয়গুলো করি, এগুলো দুই ভাবে হয়। এক প্রকারের ক্ষেত্রে দেখা যায় যে কোনো দায় দেনা অবশিষ্ট থাকে না। আমি 100 কেজি চাল কিনবো, ওই চালের মূল্যটা আমি পরিশোধ করে দিলাম, তাহলে এখানে কোনো ইনডেটেডনেস বা কোনো একটা ঋণ সৃষ্টি হচ্ছে না। কিন্তু আমি 100 কেজি চাল যদি বাকি দিয়ে ক্রয় করি বা বিক্রয় করি, তাহলে এটার মূল্যটা কিন্তু কি হয়ে যায়, একটা ডেট অ্যামাউন্টে পরিণত হয়। তো যে যে ট্রানজেকশন গুলোর ক্ষেত্রে এইরকম করে যে কোনো একটা পক্ষ অপর পক্ষের নিকট ইনডেটেড হয়ে যায় বা ঋণগ্রস্ত হয়ে যায়, সেই ধরনের কন্ট্রাক্ট বা চুক্তিগুলোর ক্ষেত্রে ইট ইজ পারমিজিবল, শরিয়া এটাকে অনুমোদন দিয়েছে, টু স্টিপুলেট অ্যান আন্ডারটেকিং বাই দ্য ডেটর, যে ডেটরের কাছ থেকে একটা আন্ডারটেকিং নেওয়া বা একটা অঙ্গীকার পত্র নেওয়া। এটার ক্ষেত্রে একটা স্টিপুলেশন বা চুক্তিতে একটা শর্ত দেওয়া যাবে যে আমি আপনার সাথে এইরকম মানে মুরাবাহায় একটা বস্তু বিক্রয় করতে রাজি আছি, বাই মজ্জালে একটা বস্তু বিক্রয় করতে রাজি আছি, কিন্তু আপনি আমাকে কি করবেন, একটা আন্ডারটেকিং দিবেন। আন্ডারটেকিংটা এই শর্ত আরোপ করলাম, এটা কিসের জন্য? ইন কেস অফ প্রোক্রাস্টিনেটিং ইন পেমেন্ট, আমার মূল্যটা যদি, এই ডেট অ্যামাউন্টটা যদি যথাসময়ে পরিশোধ না হয় বরং গড়িমসির মধ্যে পড়ে যায়, দ্য ল্যাটার উইল ডোনেট, তাহলে এইটার ক্ষেত্রে ক্রেতা যিনি আছেন তিনি কি করবেন, ডোনেট করবেন, দান করবেন, চ্যারিটি করবেন, এন অ্যামাউন্ট অর আ পার্সেন্টেজ, ওই একটা লামসাম একটা অ্যামাউন্ট অথবা ওই ডেট অ্যামাউন্টটার একটা শতকরা অংশ, টু বি স্পেন্ট। ওই ডোনেশনের যে অর্থটা আছে এটা আবার এইরকম একটা শর্ত আরোপ করতে হবে যে টু বি স্পেন্ট, এটা ব্যয় হবে ফর চ্যারিটেবল কজেস, এটা হলো একটা দাতব্য একটা কারণে এটা ব্যয় হবে থ্রু দ্য ইনস্টিটিউশন বা ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের আলোকে। ব্যাপারটা কিরকম, যে এইরকম আন্ডারটেকিং না যে তিনি একটা নিজস্ব ভাবেই যে কোনো কাজে, একটা চ্যারিটেবল কাজে এই গ্রাহক বা ক্রেতা ডোনেশন দিবেন, বরং এরকম একটা আন্ডারটেকিং যে তিনি বাধ্যতামূলকভাবে ব্যাংকের যে চ্যারিটির যে ফান্ড আছে, ওই ফান্ডের মধ্যে একটা ডোনেশন দেবেন। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নিজেদের মতো করে সেই ডোনেশনের অর্থ দিয়ে চ্যারিটেবল কাজ করবে, এরকম আন্ডারটেকিং নেওয়াটা জায়েজ আছে। তাহলে প্রথমে আমরা দেখলাম যে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন ওটা জায়েজ নাই, কিন্তু এই ধরনের ডোনেশনের যে শর্তারোপ যদি করা হয় তাহলে এটা আবার জায়েজ আছে। এই দুটার মধ্যে পার্থক্য আছে। তাহলে 2-1-8 এটা কি, যে একটা আন্ডারটেকিং যেহেতু নেওয়া যাবে, সুতরাং আন্ডারটেকিং নিয়ে যদি পরবর্তীতে যদি খেলাপি হয়ে যায়, তাহলে ওই ডোনেশন অ্যামাউন্টটাও আদায় করা যাবে, আদায় করে সেটা চ্যারিটেবল কাজে ইনস্টিটিউশন কি করতে পারবে, ব্যয় করতে পারবে। এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। তাহলে এখানে আমরা দেখলাম যে একদম ডিফল্ট, এই ডিফল্ট ইন পেমেন্ট বাই ডেটর, একজন ডেটর যদি ডিফল্ট করে, তাহলে এখানে আমরা দেখলাম যে প্রথমে হলো যে এই ডিফল্ট ইন পেমেন্ট এটা হারাম। 2 নম্বরে দেখলাম যে কোনো যুক্তিতেই কোনো রিজনকে সামনে রেখে, কোনো কনসিডারেশনকে সামনে রেখে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন জায়েজ নাই। তারপরে আমরা দেখলাম যে এই ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন আদায়ের জন্য জুডিশিয়াল ডিমান্ড বা আদালতে মামলা দায়ের করাটাও জায়েজ নাই। আদালতে যেহেতু মামলা দায়ের করা যাবে না জুডিশিয়াল ডিমান্ডে, সুতরাং আরবিট্রেটর নিয়োগ করে আরবিট্রেশন প্রসেসের মাধ্যমেও এই ধরনের ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন আদায়ের পদক্ষেপ গ্রহণ করাটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। লিগ্যাল এন্ড আদার এক্সপেন্সেস, এগুলো ডেট রিকভারির সাথে সংশ্লিষ্ট যে লিগ্যাল এন্ড আদার এক্সপেন্সেস, এটা বহন করবে হলো ডেটর। ক্রেডিটরের এই এখতিয়ার আছে যে তিনি ডেটরের কাছ থেকে এই ধরনের ব্যয়ের অ্যাকচুয়াল অ্যামাউন্ট গুলো আদায় করবেন। তারপরে হলো যে মর্টগেজের ক্ষেত্রে, এই মর্টগেজের ক্ষেত্রে সেল অফ অ্যাসেট মর্টগেজ এজ কোলাটারাল ফর দ্য ডেট, যে অ্যাসেটটা বিক্রয় করা হবে ওই অ্যাসেটটাই আবার এই ডেটটার রিপেমেন্টটাকে নিশ্চিত করার জন্য মর্টগেজের শর্ত আরোপ করাটা জায়েজ আছে, এবং ওটাকে যথাসময়ে আদালতের মধ্যস্থতা ছাড়াই যাতে বিক্রয় করা যায় এই জন্য গ্রাহকের নিকট থেকে একটা ম্যান্ডেট নেওয়া বা আইনি একটা ক্ষমতাপত্র নেওয়াটাও শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। আর হলো যে যদি এই যে ডিফল্টের বিষয়টা যদি এটা ফোর্স মেজারের কারণে না হয়, মানে ফোর্স মেজারের কারণে না হয়, সেক্ষেত্রে এটা ভিন্ন কথা। আদারওয়াইজ এটা যদি একটা কিস্তি যদি ডিফল্টেড হয়ে যায় তাহলে সকল কিস্তিকে ডিফল্টেড করা যাবে। আর এটা শরিয়ার একটা রিকমেন্ডেশন হলো ইট প্রিফারেবল যে এই ধরনের বিষয়টাকে, এই বিষয়টাকে বাস্তবায়ন ইমপ্লিমেন্টেশন করার আগে গ্রাহককে নোটিফাই করতে হবে এবং তাকে একটা রিজনেবল টাইম দিতে হবে। এরপরে মুরাবাহা সেলের ক্ষেত্রে বলা হয়েছে যে যদি গ্রাহক ব্যাংকরাপ্ট হয়ে যান,
ওটার মূল্য পরিশোধ না হয়ে থাকলে তখন ওই ব্যাংকরাপসি অ্যাসেট বা ইনসলভেন্সি অ্যাসেট বা সেকুয়েস্টার্ড অ্যাসেট থেকে তিনি সরাসরি গিয়ে ওই বিক্রয়ের বস্তুটা রিপজেস করতে পারবেন, পুনরায় দখল করে নিয়ে আসতে পারবেন। আর সর্বশেষ বলা হচ্ছে যে গ্রাহকের কাছ থেকে একটা আন্ডারটেকিং নেওয়াটা জায়েজ আছে, যে যদি গ্রাহক ডিফল্টার হয়ে যায় তাহলে তিনি ব্যাংকের চ্যারিটির খাতে একটা ডোনেশন দেবেন। ওই ডোনেশনের অর্থটা ইনস্টিটিউশন কর্তৃক চ্যারিটেবল কাজে বা দাতব্য কাজে, জনহিতকর কাজে ব্যয় করা যাবে। এই বিষয়গুলো সবগুলোই হলো মনিটারি পানিশমেন্ট সংক্রান্ত। 2-2 গ্যারান্টর। এই গ্যারান্টর সম্পর্কে এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে ইট ইজ পানিশেবল ফর এ ক্রেডিটর টু ডিমান্ড দ্যাট এ ডেট বি সেটেলড বাই দ্য ডেটর অর দ্য গ্যারান্টর অফ দ্য ডেটর unless the guarantor stipulated that the settlement must first be sought from the debtor. It is permissible, শরিয়ত দৃষ্টিকোণ থেকে এটা পারমিজিবল, শরিয়ত দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ আছে। ক্রেডিটর কি করতে পারবেন যে একটা ডেট সেটেলমেন্টের জন্য তিনি ডেটরকেও তাগাদা দিতে পারবেন, গ্যারান্টরকেও তাগাদা দিতে পারবেন, আবার একই সাথে দুইজনকেও তাগাদা দিতে পারবেন, একজনকে আগে একজনকে পরেও তাগাদা দিতে পারবেন। এই এখতিয়ার আছে। গ্যারান্টর বলতে পারবে না যে আহ, কিস্তিটা যথাসময়ে পরিশোধ হয় নাই বা টাকা এই আপনার এই ডেট অ্যামাউন্টটা পরিশোধ হয় নাই, আপনি ডেটরকে বলেন, আমাকে আগে ভাগে বলতেছেন কেন, এরকমটা বলা যাবে না। আনলেস দ্য গ্যারান্টর স্টিপুলেটেড দ্যাট দ্য সেটেলমেন্ট মাস্ট ফার্স্ট বি সর্ট ফ্রম দ্য ডেটর। কিন্তু গ্যারান্টর যে গ্যারান্টি ফর্মটা করবে এটাতে যদি কোনো শর্ত তিনি দেন যে আমি গ্যারান্টর, কিন্তু আগে ভাগেই আমার কাছে এই ডেট অ্যামাউন্টটা পরিশোধের জন্য তাগাদা দেওয়া যাবে না, বরং আগে কি করতে হবে, ডেটরকে তাগাদা দিতে হবে। যদি তিনি না দেন তাহলে 6 মাস পর আমাকে তাগাদা দেওয়া যাবে। এরকম কোনো যদি স্টিপুলেশন থাকে সেটা স্বতন্ত্র কথা। আদারওয়াইজ ক্লায়েন্টের এই স্বাধীনতা, ক্রেডিটরের এই স্বাধীনতা আছে, তিনি ডেটর এবং গ্যারান্টর যে কাউকে যখন তখন তাগাদা দিতে পারেন। বি অল রুলিংস অ্যাপ্লিকেবল টু ডেটর্স ইন ডিফল্ট আর ইকুয়ালি অ্যাপ্লিকেবল টু গ্যারান্টরস ইন ডিফল্ট। তো ডেটরের সাথে এই যে উপরের যে বিষয়গুলো বললো, 2-1 থেকে 2-8 পর্যন্ত বিধানাবলী, এটা গ্যারান্টর ডেটরের সাথে সংশ্লিষ্ট, যেমন ডেটরের ক্ষেত্রে যেমন প্রয়োগ করা যাবে, অনুরূপ গ্যারান্টরের সাথেও এই বস্তুগুলা, এই মনিটারি পানিশমেন্ট গুলো আরোপ করা যাবে। আর শেষে কন্ট্রাক্টরের প্রসঙ্গটা আসতেছে। ঠিকাদারের ক্ষেত্রে ইট ইজ পারমিজিবল টু ইনক্লুড পেনাল্টি ক্লোজেস ইন কন্ট্রাক্ট ফর কনস্ট্রাকশন, ইস্তিসনা এন্ড সাপ্লাই কন্ট্রাক্ট। যদি চুক্তিটা যদি কনস্ট্রাকশন কোনো একটা নির্মাণ কাজ সংক্রান্ত হয়, অথবা ইস্তিসনার একটা কন্ট্রাক্ট হয়, অথবা সাপ্লাই এর একটা কন্ট্রাক্ট হয়, তাহলে এটার সাথে অবশ্যই এই কন্ট্রাক্টটা সম্পাদন করলেই একদম মানে যার সাথে চুক্তিটা সম্পাদন করা হলো তিনি এই চুক্তিপত্রের আলোকে কি হন, কন্ট্রাক্টর হিসেবে বিবেচিত হন, অথবা তাকে কনসেশনিয়ারও বলতে পারেন, সাপ্লায়ারও বলতে পারেন, ম্যানুফ্যাকচারারও বলতে পারেন। তো এই কনস্ট্রাকশন, ইস্তিসনা এবং সাপ্লাই কন্ট্রাক্ট এই ধরনের চুক্তিগুলোর ক্ষেত্রে চুক্তির মধ্যে পেনাল্টি গুলো যুক্ত করা যাবে। ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনের বিষয়টা এই প্রকারের কন্ট্রাক্টের মধ্যে স্টিপুলেট করা যাবে, সন্নিবেশিত করা যাবে। তো যদি এই চুক্তির মধ্যে যদি পেনাল্টি ক্লোজ রাখা হয়, এই পেনাল্টি ক্লোজের আওতায় বা আলোকে পরবর্তীতে যদি ওই ঠিকাদার কি হয়ে পড়েন, ইনডেটেড হয়ে পড়েন বা দায়গ্রস্ত হয়ে পড়েন, বা একটা ডেট অ্যামাউন্ট যদি ক্রিয়েট হয়, তাহলে ইন কেস অফ আ রিফিউজাল টু পে দ্য অ্যামাউন্ট ডিউ আন্ডার দ্য পেনাল্টি ক্লোজ, পেনাল্টি ক্লোজে আছে যে ওই ঠিকাদার 10% কি করবেন, পেনাল্টি দিবেন। এখন যখন পেনাল্টি আরোপ করা হয়েছে তিনি বলতেছেন যে না আমি এটা পরিশোধ করতে পারবো না, রিফিউজাল করতেছেন বা ওটা অস্বীকৃতি জ্ঞাপন করতেছেন, দ্য রুলিংস রিলেটিং টু ডিফল্ট বাই এ ডেটর উড বি অ্যাপ্লিকেবল। তাহলে এই ধরনের কন্ট্রাক্টরের ক্ষেত্রেও ওই যে উপরের 2-1 1 থেকে 2-1 পর্যন্ত বিধানাবলী, সেটা এই ধরনের কন্ট্রাক্টরের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য হবে। ইট ইজ পারমিটেড টু ডিডাক্ট দ্য অ্যামাউন্ট ফ্রম আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট ডিউ টু দ্য কন্ট্রাক্টর। এটার এখানে একটা পারমিটেড বলা হয়েছে যে ধরেন ঠিকাদারদের ক্ষেত্রে কি হয় যে আমি একটা বস্তু সরবরাহ করার জন্য বা ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা চুক্তি করলাম, এটার ক্ষেত্রে ধরেন আমি একটা অ্যাডভান্স পেমেন্ট দিলাম। অ্যাডভান্স পেমেন্ট বলতে ধরেন 50% অ্যাডভান্স পেমেন্ট দিয়েছি, বাকি যে 50% আছে আনপেইড, ওই অ্যামাউন্টটা থেকে যদি আমি এই পেনাল্টি ক্লোজের আলোকে যে যে জরিমানাটা আরোপ হবে, ওই জরিমানার অর্থটা আমি কেটে নিয়ে বাকি বিলটা যদি আমি কন্ট্রাক্টরকে পরিশোধ করি, তাহলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ। ইট ইজ পারমিটেড টু ডিডাক্ট দ্য অ্যামাউন্ট, ওই জরিমানার পেনাল্টি ক্লোজের আলোকে যে জরিমানা, ওই জরিমানার অ্যামাউন্টটা ডিডাক্ট করে
from the outstanding amounts due. বিল অ্যামাউন্টের যতটুকু অংশ অপরিশোধিত আছে সেখান থেকে আমি যদি ডিডাকশন করে বাকিটা যদি কন্ট্রাক্টরকে দেই, শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটার হুকুম হলো ইট ইজ পারমিটেড। এটা প্রশ্ন আসতে পারে, ইট ইজ পারমিটেড টু ডিডাক্ট দ্য অ্যামাউন্ট ফ্রম আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট ডিউ টু দ্য কন্ট্রাক্টর। এটা ট্রু। নন ম্যাটেরিয়াল পানিশমেন্টস ফর ডিফল্ট ইন পেমেন্ট। উপরের গুলো গেল মনিটারি পানিশমেন্ট বা ম্যাটেরিয়াল পানিশমেন্ট, আর 2-4 মধ্যে নন ম্যাটেরিয়াল পানিশমেন্ট, বস্তুগত না হয়ে বরং মানে অবস্তুগত শাস্তির বিষয়টা আসছে যেখানে। দ্য ইনস্টিটিউশন ইজ ইন্টাইটেল টু ইনক্লুড দ্য নেম অফ আ ডেটর ইন ডিফল্ট ইন আ লিস্ট অফ আনডিজারেবল কাস্টমার্স, ব্ল্যাক লিস্ট। তো এই যখনের এইরকম প্রোক্রাস্টিনেটিং ডেটর যারা আছে, ইনস্টিটিউশনের এই এখতিয়ার আছে যে এই ধরনের ডেটরদেরকে ব্ল্যাক লিস্টেড করবে, অ্যান্ড টু সেন্ড এ ওয়ার্নিং অ্যাডমনিশন টু আদার কোম্পানিজ। এবং এই যে এই ধরনের গ্রাহক সম্পর্কে অপর প্রতিষ্ঠান বা কোম্পানিকে সতর্ক করে যদি কোনো চিঠি টিটি দেয়, সেটাও এই ইনস্টিটিউশনের জন্য জায়েজ। অ্যাবাউট দ্য ডিফল্টিং ডেটর আইদার হোয়েন দেয়ার ইজ অ্যান ইনকোয়ারি ফ্রম আদার কোম্পানিজ। ওই যে এখনো দেখেন যে কৃষি ব্যাংক থেকে কি হয়, যে একটা তালিকায় একটা কাগজ নিয়ে আসে যে এই ব্যক্তির আপনাদের এই প্রতিষ্ঠানে কোনো দায় দেনা আছে কিনা, এটা নিয়ে আসলো। তো এখন আপনি যদি এইরকম যখন কোনো একটা প্রতিষ্ঠান থেকে তলব করা হবে বা সাবে রিকোয়ারমেন্ট দেবে, রিকুইজিশন দেবে বা রিকোয়েস্ট করবে যে এই ব্যক্তির সম্পর্কে আমাদেরকে তথ্য দেন, ইনস্টিটিউশন যদি এই তথ্যটা শেয়ার করে তাহলে সেটা ইনস্টিটিউশনের জন্য জায়েজ। অ্যাবাউট দ্য ডেটর অর হোয়েন সাচ ব্ল্যাকলিস্ট আর এক্সচেঞ্জ বিটুইন কোম্পানিজ ডিরেক্টলি। অথবা দেখা গেল যে ব্যাংকার্স ফোরামে একটা সিদ্ধান্ত হলো যে আমাদের এই জুরিসডিকশনের মধ্যে যতগুলো ক্লায়েন্ট আছে আর যতগুলো ব্যাংকের, এর মধ্যে খারাপ যে ক্লায়েন্ট গুলো আছে যারা যথাসময়ে এরকম করে দায় পরিশোধ করে না, আমরা কি করি যে তাদের সবারই তালিকাগুলো নিয়ে একসাথে করে আমরা সবগুলো ব্যাংকেই তালিকাগুলো সংরক্ষণ করি। তাহলে পরবর্তীতে ফাইন্যান্স করার ক্ষেত্রে যদি ওই তালিকার মধ্যে এরকম গ্রাহকের নাম আসে তাহলে কেউ তাকে আর ফাইন্যান্স করবে না। এরকমটা যদি করা হয় শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ। এটার বিষয়টা কিরকম, যে রাসূল সাল্লামের যে হাদিস থেকে প্রমাণিত যে যদি কোনো ব্যক্তি যথাসময়ে দায় পরিশোধ না করে তাহলে তাকে কিন্তু একদম পাবলিক প্লেসেও তার সম্মানহানি করাটা জায়েজ আছে। যে বাজারের মধ্যে তার চাদর ধরে টানাটানি করলেন, অথবা বললেন যে একটা যেমনটা হয় গ্রামে, যে একটা লাইন দিয়ে বা ইয়ে দিয়ে বলে যে তুমি এই লাইনটা পার হতে পারবা না, অথবা একটা লাঠি ফেলে বলে যে এই লাঠি পার হওয়া যাবে না, অথবা তার একটা মোটরসাইকেল আটকায় রাখে যে টাকা দিয়ে তারপর মোটরসাইকেলের চাবি নেবেন, এর আগে দেবো না। এরকম করে পাবলিক প্লেসে একজন ডেটরকে হেনস্থা করাটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা প্রমাণিত। তো এই কারণে এই ধরনের এই আনডিজারেবল কাস্টমারদের তালিকা করা, এগুলোকে মিউচুয়ালি এক্সচেঞ্জ করাটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। জেনারেল রুলিং সংস্থার মধ্যে বলছে দ্য ইনস্টিটিউশন ইজ ইন্টাইটেল টু মনিটর অ্যান্ড ইনভেস্টিগেট দ্য ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ আ ডিফল্টিং ডেটর থ্রু অল পারমিজিবল অ্যান্ড লেজিটিমেট মিনস। তো ইনস্টিটিউশন ইজ ইন্টাইটেল টু মনিটর এইরকম ডিফল্টিং যে ডেটর আছে, দেখা যায় যে সব দুনিয়া সবকিছু করে, বিদেশ ভ্রমণ করে, দান সৎকার সবকিছু করতেছে, কিন্তু যথাসময় মানে নতুন নতুন সম্পদ কিনতেছে, কিন্তু কি করতেছে না, ব্যাংকের দায় পরিশোধ করতেছে না, আর্থিক প্রতিষ্ঠানের দায় পরিশোধ করতেছে না। তো তার যে গতিবিধি, তার যে আচার আচরণ, তার যে নেচার, তার যে ব্যবসায়িক কার্যক্রম, হ্যাঁ সামাজিক কার্যক্রম, এগুলোকে কি করতে পারবে একটা ইনস্টিটিউশন ইনভেস্টিগেট করতে পারবে। এবং এই ধরনের তার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি তিনি কি করতেছেন না করতেছেন এগুলো যদি মনিটর করে, ইনভেস্টিগেট করে, তাহলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ আছে। 2-5-2 এখানে আমার এখানে ইয়ে হলো বৈদ্যুতিক একটা আহ, এই একটা যে ট্রান্সফরমারটা পুড়ে গেল মনে হয়, একটা শব্দ হলো জোরে, আর বিদ্যুৎ চলে গেল। তো ল্যাপটপের চার্জ শেষ হয়ে যেতে পারে, শেষ হয়ে গেলে হয়তো আমাদের কত দূর আছে আর, শেষের দিকেই। তো জেনারেল রুলিংস এই ব্যাপারে, জেনারেল রুলিং বা এই যে ডেটর, গ্যারান্টর এবং কন্ডাক্টর তাদের সাথে সংশ্লিষ্ট মনিটারি এবং নন মনিটারি বা ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল যে উপরে যে ইয়েটা গেল, এগুলোর বাইরেও সাধারণ কিছু শরিয়ার হুকুম এখানে আলোচনা করা হয়েছে। 2-5-1 দ্য ইনস্টিটিউশন ইজ ইন্টাইটেল টু মনিটর। আর 2-5-2 দ্য ইনস্টিটিউশন মে অ্যাকসেপ্ট এ পেমেন্ট ফ্রম এ ডেটর হু ইজ ইন ডিফল্ট দ্যাট ইজ
in excess of the amount of the debt. তো ডেটর কর্তৃক যদি ডেট অ্যামাউন্টের অতিরিক্ত ইন এক্সেস অফ দ্য অ্যামাউন্ট অফ দ্য ডেট অ্যামাউন্টের চেয়ে অতিরিক্ত কোনো অংশ যদি ইনস্টিটিউশনকে যদি প্রদান করা হয়, ইনস্টিটিউশন মে অ্যাকসেপ্ট, এটা গুরুত্বপূর্ণ, ইনস্টিটিউশন সেটাকে গ্রহণ করতে পারবে, কিন্তু কিছু শর্ত আছে। সেটা কি? প্রোভাইডেড দ্যাট দেয়ার ইজ নো কন্ট্রাকচুয়াল কন্ডিশন ওয়েদার রিটেন অর ভার্বাল, যে ইনস্টিটিউশন এবং তার যে ডিফল্টিং যে ক্লায়েন্ট আছে তাদের মধ্যে কোনো কন্ট্রাকচুয়াল কন্ডিশন থাকতে পারবে না, যে যথাসময়ে যদি ঋণ পরিশোধ না হয় তাহলে এই ক্ষেত্রে এই ডেটর কর্তৃক কি হবে, 100 টাকা ডেটের এগেনস্টে আরো 5 টাকা অতিরিক্ত দিতে হবে। এরকম একটা কোনো এক্সেস অ্যামাউন্টের ব্যাপারে কোনো কন্ট্রাকচুয়াল কন্ডিশন থাকা যাবে না, সেটা রিটেন হোক অথবা ভার্বাল হোক। অর কাস্টম, অথবা কোনো এলাকায় এটার প্রচলন থাকা যাবে না যে সাধারণত ডিফল্ট হয়ে গেলেই 5% জরিমানা, মানে 5% অ্যামাউন্ট এক্সেস দেয়, অথবা কিছু না কিছু টাকা এক্সেস দেয়, অথবা দেখা যায় যে একটা ওই যে কর্জের অ্যামাউন্টের সাথে একটা ধরেন কাশ্মীরি একটা শাল দিল, অথবা এরকম কোনো একটা আইটেম দিল। অর মিউচুয়াল এগ্রিমেন্ট রিলেটিং টু দিস এডিশনাল অ্যামাউন্ট, এই এডিশনাল অ্যামাউন্টের ব্যাপারে উভয়ের কোনো কন্ট্রাকচুয়াল রিলেশন ছিল না, কিন্তু যখন এটা পরিশোধ করা হবে এই সময়ে ইনস্টিটিউশন বললো যে তাহলে আমাকে কিছু এক্সেস দাও, এটার প্রেক্ষিতে গ্রাহক তাকে কিছু এক্সেস দিল, এরকমটা হওয়া যাবে না। তো এই 2-2 এটা পরীক্ষায় আসার মতো একটা জায়গা, যে ইন এক্সেস অফ দ্য অ্যামাউন্ট অফ দ্য ডেট অ্যামাউন্টের চেয়ে এক্সেস কোনো কিছু যদি ইনস্টিটিউশনকে দেয়া হয় ডেটরের পক্ষ থেকে ডিফল্ট জনিত কারণে, তাহলে সেটা নেওয়া যাবে, কিন্তু এটার জন্য শর্ত হলো, 1 নম্বরে হলো যে দেয়ার ইজ নো কন্ট্রাকচুয়াল কন্ডিশন ওয়েদার রিটেন অর ভার্বাল। 2 নম্বর হলো যে কোনো বিজনেস কাস্টম বা কমার্শিয়াল কাস্টম বা সোশ্যাল কাস্টম থাকা যাবে না এটার। আর একটা হলো যে উভয়ের মধ্যে ডেটর এবং ক্রেডিটরের মধ্যে কোনো মিউচুয়াল এগ্রিমেন্ট হওয়া যাবে না, বরং ডেটর কর্তৃক কোনো প্রকার মানে প্ররোচিত না হয়ে তাকে কোনো প্রকার তাগাদা প্রদান করা হয় নাই, কোনো হয়রানি করা হয় নাই, এই অবস্থায় স্বেচ্ছায় সে বিবেক বোধ থেকে বললো যে আমি যেহেতু এটা এতদিন আটকায় রাখলাম তাই 100 টাকার বিপরীতে আমি 105 টাকা দিই, যদি এরকম 5 টাকা দেয় এক্সেস, তাহলে ওই অ্যামাউন্টটা নেওয়া যাবে শর্ত সাপেক্ষে। 2-3, it is permissible for the institution to stipulate in a contract dealing with indebtedness that, তো ইট ইজ পারমিজিবল ফর দ্য ইনস্টিটিউশন, একটা ইনস্টিটিউশনের জন্য এটা পারমিজিবল, জায়েজ আছে, টু স্টিপুলেট ইন এ কন্ট্রাক্ট, যে সেই ইনস্টিটিউশন কি করবে, চুক্তিতে এরকম একটা শর্ত আরোপ করবে, ডিলিং উইথ ইনডেটেডনেস দ্যাট, ওই যে মুনাফা বা যে অন্য ট্রানজাকশন গুলা যেটার কারণে একটা ডেট অ্যামাউন্ট ক্রিয়েট হয়, এটার সাথে সংশ্লিষ্ট, ইফ দ্য ডেটর ইজ লেট ইন মেকিং পেমেন্ট, যদি ডেটর কর্তৃক যথাসময়ে এই পেমেন্টটা দিতে যদি ব্যর্থ হয়ে যান, লেট হয়, the institution is entitled to recoup the amount due from the other accounts of the customer। এখানে রাইট অফ সেট অফ এর কথা বলা হচ্ছে, যে রাইট অফ সেট অফটা বা সেট অফ এর বিধানটা এটা মানে পলিসি, এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে কিনা, যে ইনস্টিটিউশন এইরকম একটা শর্ত দিতে পারবে যে যদি যথাসময়ে যদি পরিশোধ করা না হয় তাহলে ক্লায়েন্টের অপর অপর যে অ্যাকাউন্ট গুলো আছে ইনস্টিটিউশনের সাথে সেগুলোর কোনোটাতে যদি ব্যালেন্স থাকে তাহলে কি করতে পারবে, সেখান থেকে কর্তন করে নিতে পারবে, রিকোপ করতে পারবে, সেট অফ করতে পারবে from the accounts of the customer with the institution, whether current account or investment account, সেই অ্যাকাউন্ট গুলা কারেন্ট অ্যাকাউন্ট হোক অথবা মুদারা বা নেসারে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট হোক। এই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট বলতে ইনভেস্টমেন্ট আমরা যেটা বলি বা ইমুদ্দাল মুরাবাহার অ্যাকাউন্ট সেগুলো না, বরং ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট আওফি শরিয়া স্ট্যান্ডার্ডের মধ্যে যেখানে ইনভেস্টমেন্ট শব্দটা দেখবেন ওই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট শব্দটা দেখবেন। এই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট বলতে আমাদের যে মানে আদার দেন কারেন্ট অ্যাকাউন্ট অন্য যে ডিপোজিট অ্যাকাউন্ট গুলো আছে মুদারা বা নেসারের, এসএনডি আছে, তারপরে সেভিংস আছে, তারপরে এমটিডিআর আছে, তারপরে আইটিডি আছে বা ডিপিএস এর যে এগুলো আছে, তারপরে ডাবল বেনিফিট স্কিম আছে, মানে আদার দেন কারেন্ট অ্যাকাউন্ট অন্য যে অ্যাকাউন্ট গুলো মুদারা বা নেসারের খোলা হয় সেগুলো হলো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। তো ইনস্টিটিউশন কি করতে পারবে ডিফল্ট হয়ে গেলে, এই যে কোনো কারেন্ট অ্যাকাউন্ট দিস মে বি ডান, এই যে সেট আপের বিষয়টা করা যাবে উইদাউট গেটিং এনি ফার্দার কনসেন্ট অফ দ্য ডেটর, এই সেট আপ করার ক্ষেত্রে ডেটরের কাছ থেকে কোনো পারমিশন নেওয়া বা তার কনসেন্ট নেওয়ার প্রয়োজন হবে না, কিন্তু শর্ত আছে। শর্তটা কি, যে প্রোভাইডেড দ্য ব্যালেন্স ইন দ্য অ্যাকাউন্ট ইজ অফ দ্য সেম কারেন্সি, ওই যে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট ওগুলাতে
যে ব্যালেন্সটা আছে ওইটা যেন ঋণ বা ডেটের যে অরিজিনাল কারেন্সি সেই কারেন্সি একই কারেন্সি যদি যেন হয়, মানে ঋণটা যদি ডেট অ্যামাউন্টটা যদি টাকা বিডিটিতে হয়, আর যদি এই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টটা যদি হয় ডলার অ্যাকাউন্ট, তাহলে সরাসরি সেট আপটা করা যাবে না। আর একই হলে তার কোন প্রকার ফার্দার কনসেন্ট ছাড়াই তার এই সেট আপটা করে ফেলা যাবে। ইফ হাউএভার দ্য কারেন্সি ইজ ডিফারেন্ট, যদি কারেন্সিটা যদি ডিফারেন্ট হয়, যে বিডিটি অ্যামাউন্ট আর ডলার অ্যাকাউন্ট, দেন দ্য রেট অফ এক্সচেঞ্জ টু বি ইউজড, যে তারিখে সেট আপটা করা হবে ওই তারিখে এটার এক্সচেঞ্জটা করার ক্ষেত্রে দ্য রেট অফ এক্সচেঞ্জ টু বি ইউজড মাস্ট বি দ্য দেন প্রিভেইলিং রেট অফ এক্সচেঞ্জ। যে তারিখে সেট আপটা করা হবে ওই তারিখে প্রথমে ওই কারেন্সিটাকে সেম কারেন্সিতে কনভার্ট করে ফেলতে হবে, ডলার অ্যাকাউন্টটাকে ডলার অ্যামাউন্টটাকে ওটাকে বিডিটি অ্যামাউন্টে আগে কনভার্সন করে ফেলতে হবে। এরপরে যতটুকু পরিমাণ দায় ততটুকু আদায় করা যাবে, অতিরিক্ত আদায় করা যাবে না। তাহলে এখানে এই সেট আপের ক্ষেত্রে দুইটা বিষয় বলছে, যদি সেম কারেন্সি হয় তাহলে ফার্দার কনসেন্ট ছাড়াই এবং মানে সরাসরি সেট আপটা করা যাবে, আর যদি ভিন্ন কারেন্সির হলে প্রথমে কনভার্সন করে নিয়ে তারপরে এটা করা যাবে। এস্টাবলিশমেন্ট অফ ডিফল্ট ইন পেমেন্ট, তো ডিফল্ট ইন পেমেন্ট হওয়ার জন্য একটা শর্ত এখানে 2-6 এর মধ্যে বলছে যে একটা ঋণ ওটা ডিফল্ট হয়েছে কি হয় নাই বা ওটাকে ডিফল্ট হিসেবে ধরার আগে শরিয়ার একটা রিকমেন্ডেশন আছে, সেটা হলো যে ডিফল্ট ইন পেমেন্ট ইজ এস্টাবলিশড হোয়েন ফলোয়িং আ নর্মাল ডিমান্ড ফর পেমেন্ট এ ডেটর হু হ্যাজ নট প্রুভড দ্যাট হি ইজ ইনসলভেন্ট ফেলস টু সেটেল দ্য ডেট অন ইটস ডিউ ডেট। মানে হলো যে প্রথমে ইনস্টিটিউশনের পক্ষ থেকে একটা ডিমান্ড ফর ডিমেন্ড পেমেন্ট করতে হবে, মানে তাকে একটা নর্মাল একটা তাগাদা পত্র দিতে হবে যে আপনার আগামী এত তারিখে এটা কিন্তু ডিফল্ট হয়ে যাবে, অথবা ডিফল্ট হয়ে যাওয়ার পরে তাকে আগে নোটিফাই করতে হবে যে আপনার এটা ডিফল্ট হয়ে গেছে, এরকম একটা তাগাদা পত্র দিতে হবে। এরপরে ডেটর যিনি আছেন তিনি যদি নিজেকে যদি ইনসলভেন্ট প্রমাণ করতে পারেন, যে আমি তো বর্তমানে একদম দেউলিয়া আইনের আওতায় পড়ে গেছি, অথবা আমার যে কন্ডিশন এই কন্ডিশনটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এরকম যে আমি এটাকে আমার যে কারেন্ট অ্যাসেট আছে এটাকে দিয়ে কোনোভাবে আমি আমার কারেন্ট লায়াবিলিটিটা পরিশোধ করতে পারতেছি না, এই বিষয়টা যদি প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে এই ডিফল্ট ইন পেমেন্টটাকে ডিফল্ট ইন পেমেন্ট হিসেবে শরিয়ার দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে। ক্লাস করতেছে তো। তো আমাদের এই ছিল আজকের বিষয়বস্তু। আমরা এখানে জেনারেল রুলিং এর মধ্যে কি পেলাম, যে ইনভেস্টিগেশন মনিটরিং এটা যদি করা হয় ইনস্টিটিউশনের এই এখতিয়ার আছে, করা যাবে, শরিয়ার নিষেধাজ্ঞা নাই। আর 2-5-2 এটার ক্ষেত্রে যদি ডেটরের পক্ষ থেকে স্বেচ্ছায় কোনো প্রকার কন্ট্রাকচুয়াল কন্ডিশন, মিউচুয়াল এগ্রিমেন্ট এবং কাস্টমের প্রেক্ষিত ছাড়াই যদি এক্সেস কোনো কিছু দেওয়া হয় তাহলে ইনস্টিটিউশন সেটা গ্রহণ করতে পারবে, আমরাও গ্রহণ করতে পারবো। 1,000 টাকা 1,00,000 টাকা ধার কর্জ দিয়েছি, এটা পরিশোধ করার সময় যদি স্বেচ্ছায় 1,50,000 টাকা বা 1,05,000 টাকা যদি দেয় তাহলে অতিরিক্ত 5,000 টাকা নেওয়া যায় আছে। আর শেষে হলো এখানে আমার সেট আপের বিধানটা জানতে পারলাম। আর উপরের এই যে নন ম্যাটেরিয়াল পানিশমেন্টের অংশের মধ্যে আমরা ব্ল্যাক লিস্ট করা যায় আছে, এবং এই ব্ল্যাক লিস্টেড ক্লায়েন্টদের তালিকাগুলো বিভিন্ন প্রতিষ্ঠান পরস্পরের মধ্যে যদি আদান প্রদান করে তাহলে সেটাও জায়েজ আছে। কন্ট্রাক্টরের ক্ষেত্রে এবং গ্যারান্টরের ক্ষেত্রে বিষয়টা তো আলোচনায় গেছে, আর এদিকে আমরা সামারি করেছি। তো এই ছিল বিষয়বস্তু। ওই শরিয়া বেসিস গুলো এই প্রত্যেকটা শরিয়া স্ট্যান্ডার্ডের সাথে অ্যাপেন্ডিক্স আকারে কিন্তু প্রত্যেকটা বিধানের শরিয়ার রুলিংস গুলো প্রদান করা মানে উল্লেখ করা আছে এখানে। ওই শরিয়ার বেসিস গুলো উল্লেখ করতে গেলে বা আলোচনা করতে গেলে কিন্তু ক্লাসগুলো দীর্ঘ হয়ে যায়, এবং এই শরিয়া স্ট্যান্ডার্ড গুলো তো এত কলেবরটা এত বর্ধিত বা বড় কিছু কিছু আছে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টায়ও সেটাকে শেষ করা যায় না। তো এই কারণে ওই বেসিস গুলো বা আমাদের দেশীয় যে প্র্যাকটিস গুলো আছে এইগুলো যদি আমরা টেনে নিয়ে আসি তাহলে এই ক্লাসগুলো যথাসময়ে শেষ করা সম্ভব না। এখানে আমরা আমাদের যে পার্সোনাল স্টাডির ক্ষেত্রে আমরা হয়তো এই ধরনের এক্সেস বা স্ট্যান্ডার্ডের বাইরের বিষয়গুলো সম্পর্কে আমরা আরো বিস্তর পড়াশোনা করতে পারি। আর হলো এই
পুরো শরিয়া স্ট্যান্ডার্ডটা, এটা আমাদের এমনিতে আওপি বাহরাইন থেকে নিতে গেলে তো অনেক টাকা দাম। আমরা সরাসরি সেখান থেকে অর্ডার করেও নিতে পারি। আবার আমাদের সেন্ট্রাল শরিয়ার কাছ থেকেও কিন্তু আমরা এগুলো ফটোকপি আকারে আমরা চাইলে সেন্ট্রাল শরিয়ার সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারি। আর আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন, আমরা এই পোর্টেবল করার জন্য, যেহেতু 1400-1500 পৃষ্ঠার একটা শরিয়া স্ট্যান্ডার্ড, এটা সহজে ব্যাগে করে বহন করা যায় না। অথচ আমাদের সাথে রাখলে, ব্যাগে রাখলে অনেক সময় গাড়িতে বসেও পড়াশোনা করা যায়। আবার দেখা যায় যে আত্মীয় স্বজনের বাড়িতে গেলে বা অন্য কোনো জায়গায় গেলে হয়তো একটু অবসর পেলে পড়ার সুযোগ করার জন্য আমরা এটার শুধু শরিয়া স্ট্যান্ডার্ডের যে অংশটা আছে সেই অংশটা নিয়ে আমরা 300-350 পৃষ্ঠার মতো একটা বই করেছি। আপনারা সেটাও চাইলে সংগ্রহ করতে পারেন। এই ছিল বিষয়। আর হলো এখানে যে বিষয়টা জিজ্ঞেস করা হয়েছে যে একটা কিস্তি ডিফল্ট হয়ে গেলে সকল কিস্তি ডিফল্ট করা যাবে, এটা শরিয়ার বেসিসটা কি? এটার মানে একদম ইয়েটা মানে টু দা পয়েন্ট বিষয়টা, ওটা আমি গ্রুপে দিয়ে দিব। কারণ হলো যে এই মুহূর্তে একদম মানে উপস্থাপন করার মতো অবস্থায় এটার বেসিসটা আমার রিকল করতে পারতেছি না। আমি গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ সংগ্রহ করে। কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটা শেষ করে দেব। আমাদের সেশন এখানে শেষ। কেউ লিভ নিতে চাইলে নিতে পারেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে তখন আপনারা পয়েন্ট উল্লেখ করে এটাকে প্রশ্ন করলে আমি আনসার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এটা আসসালামু কিন্তু আলাইকুম। সলভেন্ট, এটা গেল সলভেন্ট গ্রাহকের, তাই না? যদি ইনসলভেন্ট হয় অথবা শরিয়ার দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য ওজোরে যদি হয়, সেক্ষেত্রে কিন্তু এই শরিয়ার বিধানাবলী প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে সূরা বাকারার 280 নম্বর আয়াতের বিধান এখানে প্রযোজ্য হবে। ওয়াইন কানা যু উসরা ফানাযিরাতুন ইলা মাইসরা। ঋণগ্রস্ত ব্যক্তি বা দেনাদার ব্যক্তি যদি দুর্দশায় পতিত হয়, তাহলে তাকে ঋণ পরিশোধের জন্য সময় দেওয়া উচিত। ওয়াইন তাসাদ্দাকু, যদি তোমরা এই ঋণের অ্যামাউন্টটা যদি সদকা করে দাও, খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। এখন এখানে এই 280 নম্বর আয়াতের আলোকে একজন গ্রাহক বলতে পারেন যে আমার তো এরকম একটা ডিফিকাল্টিজের মধ্যে আমি পতিত হয়েছি, সুতরাং ওই আয়াতের বিধানের আলোকে আমাকে এটা মাফ করে দেওয়া হোক। তো এটার ক্ষেত্রে ব্যাংক মাফ করতে পারে কি পারে না? ব্যাংক যেহেতু বা আর্থিক প্রতিষ্ঠান, এখানে যেহেতু মুদারিব হিসেবে সাহিবাল মালদের নিকট থেকে ডিপোজিট সংগ্রহ করে থাকে, নিজেদের এই ডিপোজিট অ্যামাউন্টটা না, বা এই যে তার যে ক্যাপিটাল, এই ক্যাপিটালটার মালিক বা পুঁজির মালিক ব্যাংক নিজে না। এই জন্যে এটার মূল বা প্রিন্সিপাল বা প্রফিট অংশ সাধারণত ব্যাংক কি করে না, বিশেষ করে প্রিন্সিপাল অংশটা ক্ষমা করে দেবে যে 280 নম্বর আয়াতের প্রেক্ষিতে, সেটা করতে পারে না। এবং ইনভেস্টমেন্ট ম্যানেজার যিনি আছেন তার কিছু সীমাবদ্ধতা আছে। তো ইসলামিক ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো ইনভেস্টমেন্ট ম্যানেজারের দায়িত্ব পালন করে থাকে। এই কারণে তারা 280 নম্বর আয়াতের প্রেক্ষিতে এরকম করে সচরাচর সবাইকে এটা মাফ করতে পারে না। এই হলো বিষয়। তো একজন প্রশ্ন করতেছিলেন, প্লিজ বলুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমি আহ, 2-1-2, যেখানে পেনাল্টি ক্লোজের কথা আছে, ফাইন্যান্সিয়াল জি, কম্পেনসেশন, এই হ্যাঁ। এই এই আর্টিকেলটা, আর হচ্ছে 2-3 কন্ট্রাক্টর, যেখানেও পেনাল্টি ক্লোজের কথা বলা আছে। তো এই দুটাকে একটু কম্পেয়ার করে একটু ক্লিয়ার করে এই, দিবেন? হ্যাঁ হ্যাঁ, এই দুইটার মধ্যে 2-এর বিধানটা হলো ডেটরের সাথে সংশ্লিষ্ট, ডেটর। হুম, এটা হলো জি। ডেটরের সাথে। এই একটা ট্রানজেকশন, ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনের আলোকে ধরুন বাই মুয়াজ্জালের কথা বা মুরাবাহার কথা ইয়ে করুন, যে এটার ক্ষেত্রে একবারেই শুধুমাত্র আপনি মার্কআপ চার্জ করতে পারবেন। পুনরায় ঋণ বা এই ডেট অ্যামাউন্টটার, এটার মেয়াদ বৃদ্ধি করে আপনি অতিরিক্ত কোনো কিছু চার্জ করতে পারবেন না। হ্যাঁ। তো এই যে একবারের বেশি যেটাতে মার্কআপ করা যায় না, একদম ফিক্সড একটা লোন বা কর্জ বা ঋণ বা ডেট অ্যামাউন্ট, এইটার ক্ষেত্রে এই ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনের বিষয়টা প্রযোজ্য। আর ওই যে গ্যারান্টরের ওখানে, মানে গ্যারান্টর তো না, গ্যারান্টরের পরে কন্ট্রাক্টরদের এখানে যেটা বলছে, সেটা কিন্তু ওই ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন, এটা হলো যে এই কনস্ট্রাকশন, ইস্তিসনা, সাপ্লাই কন্ট্রাক্ট। আবারও দেখেন, কনস্ট্রাকশন, ইস্তিসনা, সাপ্লাই কন্ট্রাক্ট, এই ধরনের কন্ট্রাক্ট গুলোর ক্ষেত্রে একটা কাজকে যথাসময়ে আদায় মানে কমপ্লিট করার জন্য
গ্রাহককে চাপে রাখার জন্য যদি পেনাল্টি ক্লোজের যদি বিধান রাখা হয়, শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেই পেনাল্টি ক্লোজটা জায়েজ আছে, এবং পেনাল্টি ক্লোজের আলোকে জরিমানা করাটাও জায়েজ আছে। আহ, তাহলে কি মুরাবাহা কন্ট্রাক্টের ক্ষেত্রে আমরা কি পেনাল্টি নিতে পারবো না? না, পারবো না। কিন্তু আমরা তো নিচ্ছি। নিচ্ছি, এটা আমাদের প্র্যাকটিসগত। এটার ক্ষেত্রে বাংলাদেশি পার্সপেক্টিভে অনেক বড় গবেষণা আছে। গবেষণার সারবস্তু হলো যে এটা জায়েজ নাই, কিন্তু ক্লায়েন্ট যাতে সবাই একদম মানে একেবারে সিরিয়ালি উইলফুল ডিফল্টার না হয়ে যান, যে আমার যেহেতু অতিরিক্ত কোনো কিছু দেওয়া লাগতেছে না, সুতরাং আমি 1 বছরের মধ্যে পরিশোধ না করে এটাকে 5 বছর পরে পরিশোধ করব। এটার জন্য গ্রাহককে চাপে রাখার জন্য একান্ত ওজোর বশত এটা কয়েকটা শর্তে নেওয়া হয়। 1 নম্বর হলো যে ব্যাংক এটার থেকে কোনো মানফারা হাসিল করতে পারবে না। মানফারা মানে এই কম্পেনসেশনের অর্থটার থেকে কোনো প্রকার উপকৃত হতে পারবে না, এটাকে চ্যারিটির কাজে ব্যয় করা হবে। এখন বলতে পারেন যে এখানে তো ডোনেশনের একটা প্রসঙ্গ আছে, যে ডোনেশন নেওয়া যাবে এবং এটা তার কাছ থেকে একটা আন্ডারটেকিং নিয়ে। তো এই ডোনেশনের যদি শর্ত আরোপ করা হতো যে একটা ডোনেশন দেবে, ডোনেশন অ্যামাউন্ট অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে সেখানে যদি দেওয়া হয়, সেটার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু আমাদের কম্পেনসেশনটা যেভাবে আদায় করা হয়, ওটা দেখা যায় যে ওই মার্কআপের মতোই অতিরিক্ত অ্যামাউন্ট চার্জ করা হয়। কম্পেনসেশন নামে মূলত একটা সুদ আদায় করা হয় এখানে। এই হলো বিষয়। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু নতুন করে আলোচনা শুরু হয়েছে যে কম্পেনসেশন যেহেতু জায়েজ নাই, তা আমরা তো ডোনেশনের বিষয়টাকে বিধানে রাখলেই তো হয়ে যাচ্ছে। হয়তো সামনে আমরা এই কম্পেনসেশনের ব্যাপারে রেগুলেটরি অথরিটির পক্ষ থেকেই একটা নিষেধাজ্ঞার মুখোমুখি হব। এটার ক্ষেত্রে হয়তো ডোনেশনের শর্ত আরোপ করে হয়তো কোনো নতুন কোনো ডিরেক্টিভ আসতে পারে। সেটাই, কারণ আমরা তো এটার জন্য শরিয়াকে ছাড় দিতে পারি না, আমরা ডোনেশন লিখে এটা দিব। গত কয়েকদিন আগে আমাদের অনেকগুলো ব্যাংকের শরিয়া চোরবাজারি কমিটির যে কোনোটাতে চেয়ারম্যান হিসেবে আছেন, কোনোটাতে মেম্বার হিসেবে আছেন মুফতি শাহেদ রহমানী। ওনার একটা সেশনে উনি বলছেন যে অনেক সময় আমরা দেখা যায় যে অনেক শরিয়ার কঠোর বিধান যে ক্ষেত্রে প্রযোজ্য সেটাকে আমরা সহজ করে ফেলি এই নাম পরিবর্তন করে। যখন আমরা সুদ বলতেছি, এই সুদ বা ইন্টারেস্ট এটাকে আমরা হারাম মনে করতেছি। এই যে কম্পেনসেশনটা এটাও সুদ, কিন্তু আমরা এটাকে কম্পেনসেশন নাম দেওয়ার কারণে আমরা মনে করতেছি যে এটা জায়েজ। কিন্তু ইন্টারেস্টের যে হুকুম, কম্পেনসেশনেরও একই হুকুম, কোনো পার্থক্য নেই। বলছেন জাস্ট আমরা শুধু নামটা পরিবর্তন করে আমরা কম্পেনসেশনে স্থানান্তর করে দিচ্ছি। হ্যাঁ, 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 হ্যাঁ। আসলে ওইটা ওই একই হয়ে যাচ্ছে এক্ষেত্রে, চেঞ্জ জি, ছাড়া। জি। হ্যাঁ, সেটাই। এটা যেহেতু একটা ইয়ে আছে যে আন্ডারটেকিং নিয়ে একদম ডোনেশনের একটা শর্ত আরোপ করে, ওই একটা মানে অ্যাকাউন্টেই পৃথক একটা অ্যাকাউন্ট যেটা কিনা ওই সরাসরি ওই কন্ট্যাক্ট বা ওই ট্রানজাকশনটার সাথে সম্পর্কিত না হয়, পৃথক একটা অ্যাকাউন্টেই থাকবে। ধরেন একটা একক একটা অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের মধ্যে গ্রাহক কি করবে, ডোনেশনের অ্যামাউন্টটা জমা দেবে বা তার কাছ থেকে আদায় করে ডোনেশনের অ্যামাউন্টটা ওটাতে দেওয়া হবে, ওখান থেকে চ্যারিটির কাজে ব্যয় হবে। এই ছিল বিষয়বস্তু, ছোট্ট একটা স্ট্যান্ডার্ড, কিন্তু একটু সময় নিয়ে নিলাম, কারণ হলো যে এখানে অনেকগুলো বিষয় মানে আছে যেগুলো পরবর্তীতে অনেক স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। এই জন্যই তো সকলকে অসংখ্য ধন্যবাদ, শুরু থেকেই সাথে ছিলেন। আর বস, রিকোয়েস্ট থাকবে যে আরেকটা কোশ্চেন ছোট্ট। জি, জি, আরেকটা কোশ্চেন আমার, জি, যেটা হচ্ছে জি, যে, যখন আমরা টার্ম টার্ম ফাইন্যান্সে যাই, বিশেষ করে এইচপিএসএম রেন্ট মর্টগেজ, হ্যাঁ, জি, ওইগুলোতে যখন আমাদের হচ্ছে যে ইনস্টলমেন্ট গুলো ওভারডিউ হয়ে যায়, ইনস্টলমেন্ট হ্যাঁ, পুরো হ্যাঁ, পুরো ফ্যাসিলিটি এক্সপায়ার করে না, বাট ইনস্টলমেন্ট ওভারডিউ হয়ে যায়। ডিউ হ্যাঁ, ডেট বার হয়ে গেলে একটা দুইটা তিনটা ওভারডিউ হয়ে যায়, তখন তো দেখা যায় যে অটোমেটিক্যালি সিস্টেম আমাদের যে সফটওয়্যারে দেওয়া থাকে যেগুলোতে ওভারডিউ অ্যামাউন্টটা পেনাল্টি ক্রিয়েট করে। তো হুম। ওইটা যখন কাস্টমার আবার পেমেন্ট করে দিলে, আমরা যখন আবার টাকাটা দিই, তখন যারা ওরা যখন আবার পেমেন্টটা দিয়ে দেয়, তখন তো ওইটা রিয়েলাইজড হয়। তো ওই ওই যে পেনাল্টিটা রিয়েলাইজড হইলো, এটা কি আমরা হুম, ইনকাম নিতে পারবো নাকি এটা কম্পেনসেশনেই দিতে হবে? চমৎকার প্রশ্ন। এখানে কয়েকটা বিষয় আছে বোঝার মতো। সেটা হলো যে ধরেন আমি একটা রিয়েল এস্টেট প্রপার্টিতে ইনভেস্ট করেছি টার্ম ফাইন্যান্স, হ্যাঁ, 20 বছরের জন্য। তো এই 20 বছরের জন্য আমি যে ইয়ে করলাম, এটার এগেনস্টে আমি কি নিচ্ছি? আমি কি নতুন নতুন মার্ক আপ করতেছি? না। এই অ্যাসেটটার মূল্য নির্ধারণ করে ও মূল্যর অংশ নিচ্ছি? সেটাও না।
আমি তার কাছ থেকে কিন্তু পেরিওডিক্যাল একটা রেন্ট অ্যামাউন্ট নিচ্ছি, তাই না? জি রেন্ট অ্যামাউন্ট। এক্স্যাক্টলি। এখন এখন যখন আমার এই কম্পেনসেশনের যে ইয়েটা মানে রেন্ট সাসপেন্স, এটা যদি ইজারা মোডে হয়, ভাড়া মোডে, তাহলে ওভারডিউ ক্লাসিফাইড হয়ে যাওয়ার পরও যদি ওই ইজারার যে অ্যাসেটটা ওটা যদি রেন্টেবল থাকে, জি ব্যবহার উপযোগী থাকে, তাহলে আপনি ওটার থেকে কিন্তু একদম মানে মেয়াদ কত দিন পার হয়ে যাবে যাবে আপনি কিন্তু ওটার থেকে রেন্ট বা ভাড়া কিন্তু নিতে পারবেন, তাই না? পারবো পারবো। হ্যাঁ, এই জন্যে আপনি ওইটার ক্ষেত্রে অতিরিক্ত অংশটা নিতে পারবেন, ওটা ইনকামেও নেওয়া যাবে। জি জি। কিন্তু যেটা ক্ষেত্রে একদম ফিক্সড একটা লোন সৃষ্টি হচ্ছে বা ডেট ক্রিয়েট হচ্ছে, মানে হলো যে যেমন এমন মুনাফা। ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন, হ্যাঁ হ্যাঁ, এমন ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন যেটার ক্ষেত্রে পুনরায় মার্ক আপ করতে হচ্ছে। জি জি। আমি একটা বস্তুর একবার একটা মূল্য নির্ধারণ করার পরে দ্বিতীয়বার ওটাকে কোনো মূল্য আরোপ করতে পারবো না। আমি একটা বস্তু বিক্রয় করছি 120 টাকায় 3 মাসের বাকিতে, 3 মাস পরে গ্রাহক দিতে পারলো না, আমি পুনরায় বললাম যে তাহলে ঠিক আছে 130 টাকা দিতে হবে, এই অতিরিক্ত 10 টাকাটা এটা আমার সুদ হিসেবে গণ্য হবে। কিন্তু যদি একদম 20 বছরের জন্য আমি একটা হোম ফাইন্যান্স করছি, 20 বছর পরেও ওই হোমটা যদি অক্ষত থাকে, রেন্টেবল থাকে, ভাড়ার উপযোগী থাকে, তাহলে ওটার মানে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও আমি তার কাছ থেকে ঋণ অ্যামাউন্টটা চার্জ করতে পারবো, রিকভারি করতে পারবো, রিয়েলাইজ করতে পারবো এবং ওটাকে ইনকামে নিতে পারবো। এটা কি এক্সপায়ার করার পরেও ইনকামে নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এক্সপায়ার করার আচ্ছা পরেও নিতে পারবো, শর্ত হলো এটাই যে অ্যাসেটটা রেন্টেবল হতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, একটা ভালো জিনিস জানতে পারলাম। জি, ধন্যবাদ। তাহলে জি জি, দেখা হবে আমার একটা প্রশ্ন পরবর্তী ছিল, ক্লাসরুমে। একটা ছোট একটা প্রশ্ন ছিল। জি জি জি, প্লিজ। সেটা হলো, ওখানে তো আমরা তো বলেছি শরিয়ার স্ট্যান্ডার্ডও তাই বলে, কোরআন শরীফও তাই বলা আছে যে গ্রাহক যদি কোনো সমস্যায় পড়ে, তার ওই যে প্রিন্সিপালের টাকাটা সাথে তার মানে তার যে দায় দেনা, এটাকে লম্বা সময়ের জন্য মানে পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া, সে রিপেমেন্ট করবে কিন্তু এটা লম্বা সময়ের জন্য। তার জি মানে সেটা হলো রিশিডিউলিং এর ব্যাপারটা চলে আসতেছে আমাদের যেটা। হ্যাঁ, জি জি কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে রিশিডিউলিং এর ব্যাপারে আমরা রিশিডিউল অ্যামাউন্ট যেটা হয়, যেটা দেখা যায় 4 বছর 5 বছর মেয়াদি টার্ম ফাইন্যান্সিং অথবা এইচপিএসএম কনভার্টার, ওইটার হ্যাঁ, উপর আবার দেখা যায় প্রফিট, মানে প্রফিট অ্যামাউন্টের একটা রেট দিয়ে দেওয়া জি হয়, যেটা জি চার্জ জি, করা হয়। চমৎকার। হ্যাঁ, জি, এবং এটা চমৎকার পরে আবার প্রশ্ন। ইনকামের মানে নিয়ে ওর একটা ব্যাপার স্যাপার থাকে, আসলে ব্যাপারটা কি হবে তখন? এইটার আপনি রিশিডিউল করতে পারবেন ইচ্ছে মতো যে কোনো পিরিয়ডে, যে 1 বছরের একটা বাইমুয়াজ্জাল একটা ট্রানজেকশন, একটা ডিল, এটাকে আপনি মেয়াদ বাড়িয়ে 5 বছরও করতে পারবেন। এই রিশিডিউল বা রিস্ট্রাকচারিং এর ক্ষেত্রে শরিয়ার কোনো নিষেধাজ্ঞা নাই, বরং ক্লায়েন্টকে তার দুরবস্থার কারণে একটা সুযোগ করে দেওয়া এটা অত্যন্ত সওয়াবের কাজ, যেটা আল কোরআনুল কারিমের আয়াত দ্বারা সমর্থিত। কিন্তু দেখতে হবে যে তার সাথে আমাদের ট্রানজেকশন, এই ট্রানজেকশনটার নেচারটা কিরকম। যদি মার্কআপ বেসড হয় আপনি রিশিডিউল করতে পারবেন, কিন্তু অতিরিক্ত কোনো চার্জ করতে পারবেন না। অতিরিক্ত কোনো চার্জ করলে সেটা সুদ হিসেবে গণ্য হবে। তবে এখানে অতিরিক্ত চার্জ বলতে ধরেন রিশিডিউলিং এর সাথে সংশ্লিষ্ট হয়তো স্টাম্পিং, তারপরে হলো যে ডকুমেন্টেশন, এগুলোর সাথে সংশ্লিষ্ট যে অ্যাকচুয়াল খরচটা, সেই খরচটা আপনি নিতে পারবেন। অতিরিক্ত কোনো কিছু নিলে সেটা সুদ হবে। কিন্তু যদি ইজারা মোডের হয়, যদি ইজারা মোডের হয়, এটা টার্ম ফাইন্যান্সিং হয়, তাহলে তো তাহলে ওই সমস্যা যে নেই, ওই তাহলে তো না, সমস্যা নেই। সমস্যা নাই বলতে এখানে দুইটা বিষয় আছে। একটা হলো এখানেও আমাকে দেখতে হবে যে আমি যে ডেটটাকে বা যে ইয়েটাকে আমি রিশিডিউল করতেছি, এটার যে আন্ডারলাইং যে অ্যাসেটটা আছে, এখানে সেটা ওই ইউজেবল যদি অ্যাসেটটা হয়, ইউজেবল হয়। হ্যাঁ জি জি, তাহলে আমি এটার থেকে অতিরিক্ত মানে ওই যে নিলে ওই তো ভাড়া, আমি তো এটাকে যেহেতু ইউজেবল আছে, এটার যেহেতু উপযোগিতা অবশিষ্ট আছে, উপযোগিতাটা আমি ইজারা মোডে নিতে পারবো রেন্ট আকারে। কিন্তু ঠিক মার্কআপ আছে। বেসড হলে আমি রিশিডিউল করে এটা থেকে কোনো কিছু নিয়ে ইনকামে নিতে পারবো না, জায়েজ নেই। তাহলে যে মানে রেট অফ প্রফিট যেটা চার্জ করছে রিশিডিউলিং এর ক্ষেত্রে, তাহলে তো এটার ক্ষেত্রে তো একটু প্রশ্ন থেকে যায়, হ্যাঁ এটা হ্যাঁ, প্রশ্ন থেকে তো এই এটা কাজগুলো জায়েজ তো হবে না। করে যাচ্ছে। জি তো এটার ব্যাপারে শরিয়ার যেহেতু রুলিংস আছে, তাহলে সেই ক্ষেত্রে রেগুলেটরি বডিজ তো যে কোনো মুহূর্তে ধরতে পারে, হ্যাঁ, তাই ধরতে কি? পারে বলতে ধরে, তো এটা তো ধরে ওই যে সৈয়দপুর শাখায় আমাকে বাংলাদেশ ব্যাংকের অডিট ফেস করতেছে এটা। সেটাই, এবং এটা তো অবশ্যই তারা ডাউটফুল ইনকাম হিসেবে এটা এখান থেকে সেট অ্যাসাইড করে দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, ভালো থাকবেন।
সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।